তোমরা দেখতে পাচ্ছো? দেখতে শুনতে পাচ্ছো? আমি কিছু দেখতে পাচ্ছি না। তাহলে তো চশমার পাওয়ার বাড়াতে হবে, বুঝলি? তো ব্ল্যাক হয়ে রয়েছে তো। ওই জন্যই তো বললাম তো চশমার পাওয়ার বাড়াতে। ওই জন্যই তো বললাম, কারণ তুই ব্ল্যাক দেখতে পাচ্ছিস দিনের বেলা। চশমাটা পরে আসছি দাঁড়া। পড়ে আয়। বাকিরা, বাকিদের চশমার পাওয়ার ঠিক আছে? না, সব ব্ল্যাকই দেখা যাচ্ছে। তো তোমারও চশমার পাওয়ার খারাপ আছে। চশমা ব্ল্যাক আমার চশমা নেই। ব্ল্যাক ব্ল্যাক। হ্যাঁ ঠিক আছে, ওকে। এবার ঠিক আছে, দেখো ওর ঠিক আছে, ও চশমার পাওয়ার ঠিক আছে, তোমাদের এবার খারাপ ছিল। আর আমি তো চশমাই পরিনি। বলছি যে এইটা তো তোমাদের এখনো হেজি আসছে। এবার পাক্কা খারাপ আছে। দাঁড়া 1 সেকেন্ড, আমি একটু ফোন এসেছিল একটা অ্যাটেন্ড করি, খেয়ে দেখি। অজানা গ্রুপ থেকে ইনভেস্টমেন্ট টিপস নেবেন না। এটা সাইবার অপরাধীদের চাল হতে পারে, যা আপনার জমানো পুঁজি শেষ করে দিতে পারে। এরকম যে কোনো রিপোর্ট ন্যাশনাল সাইবার হেল্পলাইন। হ্যালো, কে কে? বিলাস, যাদবপুর থেকে? আচ্ছা, আমি ক্লাস নিচ্ছি, হ্যাঁ ক্লাসটা শেষ করে ফোন করি। হুম, ঠিক আছে। হ্যালো। হ্যাঁ, তাহলে তোমরা শুনতে পাচ্ছো, দেখতেও পাচ্ছো। এখন বিষয়টা হচ্ছে, যেটা তোমাদের বলার সেটা হচ্ছে যে যে তোমাদের যে কয়েকটা থিওরি বাকি আছে, আমি যেটা বলেছিলাম, তোমাদের বেশ কয়েকটা থিওরি বাকি আছে। তোমাদের বেশ কয়েকটা থিওরি বাকি আছে। থিওরিজগুলোর মধ্যে হচ্ছে, যেমন বলেছিলাম, যে খুব গুরুত্বপূর্ণ কতগুলো থিওরিজ, যেগুলো নিয়ে আগামী দিনে তোমরা চাইলে গবেষণা করার একটা বড় অপরচুনিটি তোমাদের আছে, ঠিক আছে? কারণ এগুলো সব হট টপিক, এগুলোই এখন বার্নিং ইস্যু। এগুলো নিয়ে মানুষ গবেষণা করছে, চর্চা হচ্ছে গোটা বিশ্ব জুড়ে। সো এগুলো তোমরা, এগুলো যেহেতু নতুন, এগুলো একেবারেই। সো তার মধ্যে একটা থিওরি তো আমি তোমাদের পড়িয়েইছি। যাই হোক, বাকি থিওরিজগুলোর মধ্যে আমি তোমাদের বলেছিলাম যে পোস্ট কলোনিয়ালিজম, আর বিশেষ করে ফেমিনিস্ট এবং গ্রিন, তিনটে। পোস্ট কলোনিয়ালিজম, ফেমিনিজম এবং হচ্ছে এনভায়রনমেন্টালিজম বা গ্রিন পলিটিক্স, এই তিনটে থিওরি বেসিক আন্ডারস্ট্যান্ডিং গুলো ইন জেনারেল পলিটিক্যাল থিওরির পার্সপেক্টিভ থেকে তোমাদের অলরেডি আমি বিভিন্ন সময় বলেছি, মানে আমাদের ক্লাসে এগুলো আলোচনা হয়েছে। বাট ইন্টারন্যাশনাল রিলেশনসে এগুলোর একটা ডিফারেন্ট, একটা মানে কি বলবো, একটা ডিফারেন্ট কতগুলো আর্গুমেন্টস আছে। বিশেষ করে যে সমস্ত ট্র্যাডিশনাল থিওরিজ গুলো আছে, যে যার যেগুলোকে আমরা বলি যে লিবারাল থিওরি, রিয়েলিস্ট থিওরি এবং টু সাম এক্সটেন্ট পজিটিভিস্ট থিওরির আন্ডারে যেটা আসে সেটা হচ্ছে মার্কসিস্ট থিওরি। সো তিনটে থিওরিকেই বেসিক্যালি আমরা এখানে কনসিডার করে থাকি। তো আমি তোমাদের বলেছিলাম যে এইগুলো আমরা খুব টাইম নিয়ে ধীরে ধীরে বুঝে বুঝে পড়বো, তার কারণ এগুলো যেহেতু নতুন, এগুলোর মেটেরিয়াল সেইভাবে পাওয়া যায় না, এবং বিশেষভাবে এগুলো নতুন আইডিয়া হওয়ার ফলেও অল্টারনেটিভ আইডিয়া হিসেবেও কনসিডার হচ্ছে। এবং যেহেতু মেন থিওরিজ গুলোকে যেহেতু এরা ক্রিটিক্যালি মানে দেখার চেষ্টা করছে, স্বাভাবিকভাবে এটা একটু বুঝতে হলে একটু টাইম নিয়েই বুঝতে হবে। এখন এটা করতে গিয়ে আমাদের সময়টা একটু শর্ট হচ্ছে। আমি যে মেটেরিয়ালস গুলো ফলো করছি সেখানে এগুলো একটুখানি বড় করেই আছে, আমি বড় মেটেরিয়ালই ফলো করছি, নইলে বড় করে তোমাদের বোঝানো যায় না, এক্সপ্লেন করা যায় না, বা এক্সাম্পলস দেওয়াটা একটুখানি ডিফিকাল্ট হয়ে যায়। তো যে কারণে আমি তোমাদের যেটা আজ যেটা বলার যেটা তোমাদের সেটা হচ্ছে যে আমি একদিন একদিন একটা করে পজ নিয়ে, গ্যাপ নিয়ে আমি তোমাদের থিওরিজ গুলো পড়াবো, ঠিক আছে? তাতে আমি করে একটুখানি পড়ার সময় পাবো, কারণ আমি এত ফাস্ট রিডার নই। আমি ফাস্ট রিডার হলেও আমি পড়তে চাই না, তার কারণ আমি বুঝে বুঝে পড়ি, যাতে আমি সেটা একবার পড়লেই বোঝাতে পারি, সারা জীবন মনে থাকে, ওইভাবে পড়ি। কম্পেয়ার করে করে পড়ি বিভিন্ন বিষয়গুলোর সাথে, যাতে করে আমি একটা একটা কি বলবো, যে অ্যানালিটিক্যাল মাইন্ড, কিংবা বলতে পারো যে কাইন্ড অফ একটা রিসার্চ ওরিয়েন্টেড একটা পড়াশোনা এটা হয়। তো সেই ভাবনা থেকে আমি পড়াশোনাটা করি, তো আমার একটু টাইম লাগে এটা করতে, এই কারণে। এখন বিষয়টা হচ্ছে যে এই কারণে আজ আমি তোমাদের যেটা পড়াবো ভেবেছিলাম সেটা হচ্ছে ফেমিনিস্ট থিওরি। ভেবেছিলাম যে ওটাও আজকে আমার আলোচনাটা শেষ হয়ে যাবে, বাট মানে পড়াটা শেষ হয়ে যাবে, বাট আমি এখনো শেষ করতে পারিনি। তো যেহেতু শেষ করতে পারিনি, তাই আমি এইভাবেই মানে এখন থেকে এটাই ভাবলাম যে নতুন থিওরিজ গুলো পড়াতে গেলে আমি একদিনের একটা করে পজ নিয়েই পড়াবো,
ঠিক আছে? আর তার মাঝে আমি যেটা করব তোমাদের জন্য সেটা হচ্ছে যে যে সমস্ত থিওরিজ গুলো, যে সমস্ত আন্ডারস্ট্যান্ডিং গুলো আমরা অলরেডি পেয়েছি বা আমরা যে সমস্ত টপিক গুলো পড়েছি সেগুলোর একটা করে সামারি ক্লাস, যেমন এর আগে দুদিন হলো যে তোমাদের সাউথ এশিয়ার তোমরা এতদিন এতগুলো বিষয়বস্তু পড়লে, এতগুলো থিওরিজ পড়েছো, কনসেপ্ট তোমরা পড়েছো, জেনেছো, কিন্তু সেখানে সাউথ এশিয়ার সঙ্গে সেটাকে রিলেট করা কিংবা ফরেন পলিসিও পড়েছো। তো ফরেন পলিসির কনটেক্সটে সাউথ এশিয়াকে ইন জেনারেল আমরা পড়িনি, আমরা কান্ট্রি টু কান্ট্রি পড়েছি। পুরোনো ক্লাস লেকচার্স গুলো তোমরা পেয়েছো, এগুলো কান্ট্রি টু কান্ট্রি পেয়েছি, বাইলেটারাল রিলেশনস গুলো পড়েছি, ইন্ডিয়া বাংলাদেশ, ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া চায়না, ইন্ডিয়া সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া, হ্যাঁ, ইন্ডিয়া মায়ানমার, এই মালদ্বীপ, ইন্ডিয়া হচ্ছে শ্রীলঙ্কা, ইন্ডিয়া পাকিস্তান, এই সমস্ত রিলেশনস গুলো আমরা দেখেছি। বাট ওয়ান বাই ওয়ান এই রিলেশনস গুলোকে দেখার পর সেটা একটা কালেকটিভলি সেটাকে আমরা দেখলাম যে এর একটা ক্লাস যেটা হলো আমাদের কিছুদিন আগে, সেখানে আমি তোমাদের সাউথ এশিয়ার পলিটিক্সে কি চলছে, কিভাবে একটা কমন ট্রেন্ডস উঠে আসছে, তো ওয়ান বাই ওয়ান পড়ানোর পর সেই কমন ট্রেন্ডটাও তোমাদের ধরিয়ে দিলাম, এবং সেখানেও বেশ কতগুলো নতুনত্ব তোমরা পেলে। একটা ওভারঅল একটা আন্ডারস্ট্যান্ডিং তোমাদের তৈরি হলো একটা থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং যদি বলো, যে রিজিওনাল পার্সপেক্টিভ থেকে যদি ইন্টারন্যাশনাল রিলেশনসকে দেখতে হয়, তাহলে রিজিওনালিজমের যে থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, যে একটা কমন ফর্মুলা তৈরি হয়েছে, সেই ফর্মুলাতে হয়তো সিস্টেমটা রান করছে, তো ওয়ান বাই ওয়ান কান্ট্রিজ গুলোকে স্টাডি করলে হয়তো সেটা তোমরা নিখুঁতভাবে জানতে পারবে ঠিকই, কিন্তু হয়তো সেই ফর্মুলাটাকে ডেভেলপ করতে পারবে না। তো সেটাকেও ফ্রেম করানোর কাজটা আমি তোমাদের একদিন ক্লাসে করে দিলাম, যাতে করে আমি আশা করছি যে ওই দিনের ওই ক্লাসে তোমাদের আশা করি যে যারা ছিলে, রেকর্ডিং ছিল না, যদি করা হয়নি ওই দিন ওটা টেকনিক্যাল প্রবলেমের কারণে, বাট যেদিন যারা ছিল ওই ক্লাসে, অনেকে ছিলে, 17-18 জন ছিলে, আমি দেখেছিলাম। সো যারা ছিল তাদের নিজেই নিশ্চয়ই এই আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়েছে যে ওয়ান বাই ওয়ান কান্ট্রিজ গুলোকে আমরা স্টাডি করেছি, এবং তারপরে এসে যখন আমরা বাইলেটারাল রিলেশনস গুলোকে স্টাডি করছি, মানে রিজন ওয়াইজ যখন স্টাডি করছি, তখন দুটোর মধ্যে একটা বিস্তর পার্থক্য তৈরি হচ্ছে বা একটা নতুন কতগুলো বিষয় আমরা পাচ্ছি। সো এইভাবে জিনিসটাকে আমরা চেষ্টা করছি, সেটা হচ্ছে কারণ এগুলো তো গুরুত্বপূর্ণ, জানতে হবে, রিসার্চ করতে হলে এগুলো জানতে হবে। তোমরা পিএইচডি অনেকে কোয়ালিফাই করে গেছো, অনেকে নেট কোয়ালিফাই করে গেছো, অনেকে পিএইচডি করছো। সো এই আন্ডারস্ট্যান্ডিং গুলো যদি তোমাদের ক্লিয়ার না হয়, মুশকিলটা হবে কি যে তোমরা এগুলোকে মানে মানে ভালো রকম ভাবে প্রেজেন্ট করতে পারবে না নিজেদের রিসার্চে। শুধু সেটাই নয়, নট অনলি দ্যাট, এর পাশাপাশি আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে কোয়েশ্চেন্স তো এইরকম ভাবে রিজন ওয়াইজ তো তৈরি হয়, বা কোয়েশ্চেন্স যেমন স্যার থেকে প্রচুর কোয়েশ্চেন্স করে, আমরা জানি এইবারই যেমন প্রচুর কোয়েশ্চেন্স করেছিল। সো এইরকম একটা ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং তোমার না থাকলে মুশকিলটা হবে যে তুমি ধরতে পারবে না, তুমি প্রপার অ্যানালিসিসটা করতে পারবে না। এবং বেশিরভাগ স্টুডেন্টের যে প্রবলেমটা দেখতে পাওয়া যায়, যারা নেট কোয়ালিফাই করেছে, সেট কোয়ালিফাই করেছে, পিএইচডি কোয়ালিফাই করেছে, কিন্তু তারা রিসার্চ টপিক ডিসাইড করে উঠতে পারে না। এবং রিসার্চ টপিক ডিসাইড করেছে ঠিকই, কিন্তু তারা সেই রিসার্চ টপিকটার কোয়েশ্চেন্স কি হবে, অবজেক্টিভস কি হবে, মেথোডোলজি কি হবে, কিভাবে সেটার কনক্লুশন আসবে, হাইপোথিসিস কি হবে, এই জিনিসগুলো তারা বুঝতে পারে না। হ্যাঁ, সবার আগে তো একটা দীর্ঘ সময় ধরে তার সময় নষ্ট হয় এটা ভাবতে যে টপিক কি হবে এবং কিভাবে সে সেটাকে থিওরাইজ করবে বা সেটাকে কিভাবে একটা স্ট্রাকচারে নিয়ে আসবে, সেটা বুঝতে পারে না। এর একটা বড় দুর্বলতা হচ্ছে যে নেট ওরিয়েন্টেড পড়াশোনা করেছে বলে। নেট ওরিয়েন্টেড পড়াশোনার একটা বড় দুর্বলতাই হচ্ছে যে তুমি ইস্যু ভিত্তিক আলাদা আলাদা ছোট ছোট টুকরো অংশে তুমি এগুলোকে পড়েছো। এগুলোকেই যদি তুমি কালেকটিভলি না পড়ো, এই টুকরো অংশগুলোকেই যদি তুমি কালেকটিভলি না পড়ো, একটা থিওরাইজেশনের কাজটা যদি এর পাশাপাশি এর সাথে সাথে না করো, মুশকিল তোমার এটাই হবে যে তুমি বারে বারে বুঝতে পারবে না যে তোমাকে স্টাডিটা কিভাবে করতে হবে। এবং তোমাকে যদি কেউ একটা জেনারেল কিছু কোয়েশ্চেন্সও জিজ্ঞেস করে, বেসিক ইনফরমেশন হয়, নেটের পড়াশোনা মানে ইনফরমেশন, এটা কমন একটা কোয়েশ্চেন্স, একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন্স হয়তো তোমাকে জানতে চাইলো, একটা ট্রেন্ড হয়তো তোমার কাছে জানতে চাইলো, বা নতুনত্ব কিছু কি ঘটছে সেটাকে হয়তো সেটার সাথে হয়তো এখন পুরো রিজিয়ন ওয়াইজ বা কোনো একটা আইডিওলজি ওয়াইজ, কোনো থিওরি ওয়াইজ হয়তো তোমাকে প্রশ্ন করলো, তুমি উত্তর করতে পারবে না। তো এই কারণে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে যেটা হয়তো আমরা শুরুটা করেছিলাম হয়তো এরকমই একটা কোনো উইকনেস জায়গা, মানে আমাদের একটা উইকনেসের জায়গা থেকে, যে আমাদের টাইম লাগছে এগুলো নতুন থিওরিজ গুলো পড়তে, কিন্তু আফটার অল এটাকে দেখলাম একটা বেনিফিশিয়াল হচ্ছে, তাই না? বেনিফিশিয়াল হচ্ছে এই সেন্সে যে আমাদের থিওরাইজেশনটা হয়ে যাচ্ছে, যা পড়েছি আমরা পুরো পেপারটিতে, কোনো একটা ইউনিটের পুরো পেপারে যা পড়েছি সেটাকে যখন আমরা সামারি করছি, তখন আমাদের কাছে একটা গল্প হয়ে যাচ্ছে, আমাদেরকে ওগুলো আর মুখস্থ করতে হচ্ছে না। পয়েন্টস গুলো প্রত্যেকটারই লিঙ্ক করে 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 কোনো একটা ফর্মুলা দাঁড় করানোর কাজ করছি, সেটা অনেকটা ইজি হয়ে যাচ্ছে। সো আমাদেরকে বুঝতে হবে যে কি হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এবং এই সমস্ত বিষয়গুলো মাথায় রাখতে হবে। যাই হোক, এই কারণে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে থিওরি গুলো আমরা পড়বো, নতুন থিওরি, টাইম লাগবে, একদিন একটা করে গ্যাপ আমার লাগবেই,
কারণ নইলে আমি কোয়ালিটি মানে লেকচার্স তোমাদের হয়তো প্রোভাইড করতে পারবো না। যেটা হয়তো বলবো সেগুলো সব ইনফরমেশনের বিষয়বস্তু হয়ে যাবে, যেগুলো খুব একটা বেশি তোমাদের কাজে আসবে না, এবং গল্পটা মাথায় না থাকলে তোমাদের ওই ইনফরমেশন গুলো দীর্ঘ সময় মাথায় থাকবে না। সেই কারণে একটা পজ আমাদের থাকবে মাঝে, আর এই পজের দিনগুলোতে আমি চেষ্টা করবো তোমাদেরকে এইরকম ভাবে একটা তোমাদের নিজেদের যে উইকনেস গুলো আছে, তোমাদের মাথায় যে কোয়েশ্চেন্স গুলো আসছে, কিংবা সেটা রিসার্চ ওরিয়েন্টেড স্টাডি হতে পারে, বিষয় হতে পারে, কারণ কোনো কিছুই আমাদের পলিটিক্যাল সায়েন্সের বাইরে নয়। আমাদের সিলেবাসটা এতটাই বড় নেটের সিলেবাস যে সবকিছু তার মধ্যে চলে আসে। তো স্বাভাবিকভাবে আমাদেরকে এর আগের দিন যেমন আমরা লাস্ট ক্লাসে মিডিয়া নিয়ে করলাম, মিডিয়া যদিও আমাদের নেটের একটা সিলেবাসের মধ্যেই আছে, মিডিয়া থেকে কোয়েশ্চেন্সও করেছে, সো একাধিক কোয়েশ্চেন্সও হয়েছে সেখানে। আমি সেগ্রিগেট করে দিলেই দেখবে, বুঝতে পারবে যে কেন আমি এই বিষয়টাকে পড়ালাম বা বললাম, বা যেটা পড়লাম সেটার কোনো সিগনিফিকেন্স আছে কিনা। তো যাই হোক, সেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, বোঝাটা গুরুত্বপূর্ণ। যেমন আরব স্প্রিং থেকে অনেক কোয়েশ্চেন্স এসেছে, তারপরে তোমরা দেখবে যে আমেরিকান ইলেকশন থেকে কোয়েশ্চেন্স এসেছে, ইউএস আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে রিলেশনস বা রাশিয়ার মধ্যে যে রিলেশন, সেখান থেকে বিশেষ করে কোয়েশ্চেন্স এসেছে। মিডিয়া থেকে ইন জেনারেল কোয়েশ্চেন্স এসেছে, সোশ্যাল মিডিয়া থেকে কোয়েশ্চেন্স জেনারেল পেপারে আসে। এই ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং গুলো না থাকলে কিন্তু ইনফরমেশন গুলো মাথায় রাখা বা কেন কিভাবে পড়তে হবে এগুলো তোমরা বুঝতে পারবে না। সো আমি মনে করি এটা তোমাদের জন্য খুব লাভদায়কই হচ্ছে, কারণ আমি নিজেও ফিল করছি। যেমন এর আগের দিন ক্লাস লেকচারে যেটা তোমাদের বললাম, সেটা হচ্ছে যে একটা ক্লাসের শেষে তোমাদের এটা বলে দিলাম যে এইটা যেভাবে আমি প্রেজেন্ট করলাম তোমাদের, যে এটা নিয়ে একটা আর্টিকেল হয়ে যেতে পারে, এবং কেউ তোমরা একজন বললে যে সেটা স্যার তাহলে লিখে মানে এটা লেখার কাজটা শেষ হওয়া সম্পূর্ণ করবে এবং এটা জয়েন্টলি পাবলিশ করার কাজ করা হবে। সো এটাও বুঝতেই পারছো যে এইরকম ভাবে রিসার্চ ভাবনা চিন্তা বেরিয়ে আসে। বড় বড় যারা স্কলার্স আছে, থিঙ্কার্স আছে, তারা কিন্তু ওই ঘরে বসে পড়াশোনাটা খুব করে বেশি, কিন্তু ভাবনা চিন্তা করার খুব কম সময় পায়। তারা সরাসরি দেখবে কোথাও কোনো একটা সেমিনারে গিয়ে, কোথাও কোনো একটা টকে গিয়ে তারা সেখানে কোনো একটা আইডিয়াকে প্রেজেন্ট করছে, এবং সেই আইডিয়াটাকে তারা তারপর কিছুটা সময় বাড়িতে এসে ঘরে বসে নিজের স্টাডি রুমে বসে যখন প্রসেস করছে, তখন দেখছে যে এটা একটা নতুন রিসার্চের আইডিয়া তৈরি হয়ে যাচ্ছে। তো এই রকম ভাবে তারা কিন্তু দেখবে খুব অল্প সময়ের মধ্যে হাজার হাজার আর্টিকেল লিখছে, হাজার হাজার বই লিখছে, শয়ে শয়ে বই লিখছে, শয়ে শয়ে সেখানে চ্যাপ্টার কন্ট্রিবিউট করছে, জার্নাল লিখছে। তো এইরকম ভাবে তারা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু একটা রেকগনিশন পাচ্ছে। এবং আমি আমার আশেপাশে যাদেরকে বড় হতে দেখেছি বা দেখছি, তারা কিন্তু এই মেথডটাকেই ফলো করে। কারণ তুমি নিজেকে শুধু বলবে যে আমাকে নতুন করে কিছু ভাবতে হবে, তুমি সারাদিন বসে ভেবেই যাই, তোমার মাথায় কিছু আসবে না। কিন্তু যখন অলরেডি তুমি কাউকে কিছু বলছো, তখন দেখবে সেই ভাবনাটা মাথায় অটোমেটিক চলে আসে। অর্থাৎ কোয়েশ্চেন্স যেহেতু থ্রো হয় সেখানে, আমি যেহেতু জানি যে ওরা কি জানতে চাইছে, মাথায় যেহেতু এই বিষয়টা কাজ করে, সো ওই সেন্স থেকে দেখবে কিছু কথা বেরোতে থাকে, যেগুলো কিন্তু একটা রিসার্চ একটা টপিক দাঁড়িয়ে যায়। এই জিনিসগুলো হয়। যেমন তোমাদের একটা অভিজ্ঞতার কথা বলি। আমি রানী বিড়লা গার্লস কলেজে একটা ইনভিটেশন পেয়েছিলাম প্রিন্সিপালের। ওই কলেজের প্রিন্সিপাল আমার এক বন্ধু সেখানে আছে, যাদবপুরে পিএইচডি করছে। তো সে তার কলেজে সেমিনার মানে ইনভাইটেড টক করছে। হ্যাঁ, ইনভাইটেড টক মানে হচ্ছে স্পেশাল লেকচার্স এর অ্যারেঞ্জমেন্ট করেছে। তো সেই লেকচার্সে আমি দেখলাম যে সেই লেকচার্সে মানে সে অনেক সিনিয়র প্রফেসরকে বাদ দিয়ে আমাকে ডেকেছে। হ্যাঁ, যে ইনভাইটেড লেকচার্স মানে একজনই সেখানে স্পেশালিস্ট থাকবেন, তিনি একটা এরিয়া থাকবে, সেই এরিয়ার উপর সুন্দর করে বলবেন। তো আমাকে বলেছিল যে ইলেকশনের ল যেগুলো আছে, ইলেকট্রাল লস যেগুলো আমাদের ইন্ডিয়াতে আছে, সেই সমস্ত লসগুলো ডেমোক্রেসির জন্য কতটা মানে কিরকম ভাবে এগুলো রিপ্রেজেন্ট হচ্ছে, বা কিভাবে ডেমোক্রেসিকে দেখছে, বা কিভাবে ডেমোক্রেসিকে পাওয়ারফুল বা উইক করছে, সেই সমস্ত বিষয়গুলো তুলে ধরতে হবে। তো আমি সেই রকম ভাবে তৈরি করে গেলাম। আমার নতুন শুধু একটা আইডিয়া মাথায় আসলো, আমি ওকে শেয়ারও করলাম যে যেহেতু আমি গার্লস কলেজে যাচ্ছি, তো ল গুলোকে আমি আবল তাবল জিনিস না বলে, বা আবল তাবল মানে অন্য কোনো জিনিস না বলে, যে কি আছে মানে এত কথা সেখানে বলা হয়েছে, অনেক দৃষ্টিকোণ থেকেই সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করা যেতে পারে। বাট আমি ওকে বললাম যেহেতু এটা মহিলা কলেজ, মহিলাদের কলেজে আমি এসে লেকচার দিচ্ছি, ওরা বোর হবে অন্য কিছু বললে, বরং ওদের মতো করে বলি যেটা ওদের ভালো লাগবে, ওরা নিজের সাথে কানেক্ট করতে পারবে। তবে আমি কি বলছি সেটার সাথে ওরা একেবারেই নিজেকে মানে আমার স্পিচ এবং তাদের নিজেদের ব্রেন দুটো এক জায়গায় কনসেন্ট্রেট করতে পারবে। সো একটা বলতে পারো জয়েন্ট কাইন্ড অফ একটা বলতে পারো যে একটা ভালো মোটিভেশনাল কাইন্ড অফ হবে। তো সেখানে আমি টপিকটা ডিসাইড করলাম যে ইলেকশন, ডেমোক্রেসি অ্যান্ড উইমেন। হ্যাঁ, এটা সার্চ ফর ইকুয়ালিটি এই নামে একটা আমি প্রেজেন্টেশন সেখানে আজ কলেজে দিয়ে আসলাম। সেখানে 11:30টার সময় ছিল। সো সেখানে 1.5 ঘন্টা ধরে বলার পর সবাই বেশ শুনছিল। নোটিশ করলাম স্যাররাও বলছিলেন, ম্যাডামরাও বলছিলেন যে সবাই খুব মন দিয়েই শুনছিলেন, এবং প্রচুর প্রশ্ন হয়েছে, এবং এটা কখনো আগে হয়নি। মানে অনেকে লেকচার দিয়েছে। কিছুদিন আগে দেখলাম একজন স্যার গিয়েছিলেন, নাম বলছি না, নাম করা একজন এখানে যারা আমাদের কলকাতাতে এখন,
টিএমসির বড় মুখপাত্র। তো তিনি গেছিলেন সেখানে, লেকচারও দিয়েছেন, আরো অনেকেই গেছেন, কিন্তু এইরকম নাকি ইন্টারঅ্যাক্টিভ সেশন হয়নি। আমাকে প্রচুর প্রশ্ন করেছে, আমি সেগুলোর উত্তর দিয়েছি। তারা লজ্জা পাচ্ছিল, কিন্তু প্রশ্ন করেছে, তারপরে একটু ফোর্স করলে, তারপর দেখা গেল একদম শুরু করলে সকলেই শুরু করতে শুরু করলো। ধীরে ধীরে এটা একটা ইন্টারঅ্যাক্টিভ সেশনস হয়ে গেল, খুব সুন্দর সেখানে। তো বিষয়গুলো বলার হচ্ছে এটাই যে ওইখানে গিয়ে এই যে একটা কোয়েশ্চেন্স মাথায় আসলো, ওদের সাইকোলজিটা আমার মাথায় আছে, ওটাকে বেস করে আমি যে উত্তরটা দিতে শুরু করলাম, দেখা গেল যে ইনভাইটেড টকটা এখন আমি যদি এই পার্টিকুলার এই লেকচারটিকেই যদি আমি এখন একটা কোনো জার্নালে বের করতে চাই, তো দেখবে খুব সুন্দর একটা লেখা হবে সেখানে, নতুন কতগুলো অ্যাপ্রোচ সেখানে আমি দেখাতে পারবো। কারণ এই দেশের আইনগুলোকে একটা জেন্ডার পার্সপেক্টিভ থেকে কেউ কখনো দেখেনি। জেন্ডার পার্সপেক্টিভ থেকে কখনো দেশের মানে বিশেষ করে নির্বাচনী যে সমস্ত আইনগুলো আছে, ইলেকটোরাল যে সমস্ত লস গুলো আছে, সেগুলোকে পার্টিকুলারলি সেখানে জেন্ডার পার্সপেক্টিভ থেকে কেউ কখনো দেখেনি। তো আমি সেটাকে জেন্ডার পার্সপেক্টিভ থেকে প্রেজেন্ট করলাম, যে জেন্ডারকে কিভাবে সেটা প্রমোট করছে, মহিলাদের জন্য কতটা বেনিফিশিয়াল, এবং মহিলাদের জন্য কোথায় সেখানে একটা লুপহোলস আছে, কিভাবে সেখানে সেগুলো মহিলাদের জন্য বেনিফিশিয়াল হচ্ছে না সেই লসগুলো, এবং কিভাবে টাইম টু টাইম সেগুলোকে মডিফাই করার একটা জায়গা সেখানে আছে বা করা যেতে পারে, এবং একটা বেটার ইকুয়ালিটি সেখানে সোসাইটিতে ইনশিওর করা যেতে পারে লিগ্যাল প্রসেসের মধ্য দিয়ে বা ওই আইনগুলোর মধ্যে চেঞ্জ নিয়ে আসার মধ্যে দিয়ে। যখন আমি বলছিলাম তারা খুব মন দিয়ে শুনছিলেন। তো যাই হোক, আফটার অল আমি শেষের দিকে এটা দেখলাম যে ইভেনচুয়ালি দেখতে পেলাম জিনিসটা যে একটা নতুন কিছু আইডিয়া জেনারেট হলো। এইরকম ভাবে তুমি গুগল করো, জিনিসগুলো বেরোবে না, এবং বেরোলেও দেখবে সেগুলো জাস্ট কমন কতগুলো কথা, স্পেসিফিক কথা, যেগুলো নতুন কতগুলো ডেভেলপমেন্ট যেগুলো ঘটেছে সেগুলোর সাথে লিঙ্ক করে কোনো আলোচনা তুমি পাবে না, নেই। সো এটা দেখবে তোমরা যে এইরকম ভাবে জিনিসগুলো একটা নতুনত্ব ধারণ করে। তো এটাই বেসিক্যালি করা উচিত। তো আমিও তোমাদের আজ যেটা বলবো সেটা হচ্ছে যে এমন একটা টপিক আমাকে বলো, তোমাদের যেটা পড়িয়েছি, যে থিওরিজ গুলো পড়িয়েছি, যে কনসেপ্ট গুলো পড়িয়েছি, সেখান থেকেই কিছু বলো যে যেটাকে আমি থিওরাইজ করে দেবো, তোমাদের কমন ট্রেন্ডটা তোমাদের ধরতে পারবে, এবং এতগুলো পড়া তোমাদের একটা ছোট্ট জিনিস মনে হবে, কনফিউশনস গুলো দূর হবে, এইরকম কিছু বলো। তো ক্লাসগুলো আমাদের ইন্টারঅ্যাক্টিভ হোক, ক্লাসগুলো আমাদের প্রবলেম সলভিং হিসেবে উঠে আসুক, এটা তোমাদের জন্য খুব দরকারি। মানে এই বয়সে এসে যেটা আমরা পাই না, কারণ এই বয়সে এসে তুমি তো আর কলেজ বা ইউনিভার্সিটিতে গিয়ে স্যারকে তো এটা জিজ্ঞেস করতে পারবে না, আর কলেজ আর ইউনিভার্সিটি স্যাররা ওই সিলেবাস ধরেই পড়ায়। কিন্তু যখন এইরকম ভাবে তোমার মনে যে কোয়েশ্চেন্স গুলো আসছে, সেগুলোকে যখন এইরকম ভাবে প্রেজেন্ট করা হবে, বা তুমি যখন আন্ডারস্ট্যান্ডিং তোমার যখন ক্লিয়ার হবে, তখন দেখবে তুমি অনেক অনেক রকম ভাবে কিন্তু রিচ হবে নলেজের দিক থেকে। সো আমি তোমাদের বলবো যে এমন কিছু আজকে আমাকে কিছু জিজ্ঞেস করো, যেটাকে আমি থিওরাইজ করে দেবো তোমাদের, যেগুলো পড়িয়েছি তার মধ্যে থেকেই, বা যেগুলো নতুন ট্রেন্ডও যেগুলো ঘটছে সেগুলোকেই আমরা আমাদের এক্সিস্টিং থিওরিজ গুলো, কনসেপ্টগুলোর সঙ্গে লিঙ্ক করে আমরা পড়তে পারি, এবং সুন্দরভাবে তোমাদের যে প্রবলেমস গুলো উঠে আসে সেগুলোকে অ্যাড্রেস করতে পারি। তো এইরকম ভাবে ক্লাসগুলোকে প্রবলেম সলভিং, মাঝে মাঝে আমরা এখন যেহেতু সিলেবাসের অনেকটাই পড়ানো হয়ে গেছে, সো প্রবলেম সলভিং সেশন হিসেবে এই ক্লাসগুলোকে আমরা প্রেজেন্ট করি মাঝে মাঝে একদিন এইরকম করে। যখন আমার ধরে নাও যে ওই নতুন থিওরিজ গুলো যেহেতু অনেক বড় বড় অনেক কিছু আইডিয়া আছে, সেখানে অল্টারনেটিভ কিছু আইডিয়া আছে, যেহেতু এগুলো পড়তে সময় লাগছে, টাইম লাগছে, তো সেই কারণেই এটা তোমাদের বলার। এবার বলো কি জিজ্ঞেস, তোমাদের কোন জায়গায় উইক আছে, কোন জায়গাটা আইআর এর হতে পারে, ফরেন পলিসির হতে পারে, ইন্ডিয়ান কনস্টিটিউশনের হতে পারে, পলিটিক্যাল থিওরির হতে পারে, পলিটিক্যাল প্রসেসের হতে পারে, পাবলিক পলিসির হতে পারে, ঠিক আছে, কম্পারেটিভ পলিটিক্সের হতে পারে, যে কোনো বিষয় থেকে তোমরা, বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের হতে পারে, যে কোনো বিষয় থেকে মন খুলে প্রশ্ন জিজ্ঞেস করো। দেখি যেটা আমার মনে হবে যে খুব লাভদায়ক হবে তোমাদের জন্য, সেই বিষয়টাকে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করবো, যাতে করে তোমাদের ডাউটস গুলো ক্লিয়ার হয়ে যায়। বলো কি জানার আছে, কি বোঝার আছে, মাথায় কি ঘুরছে এখন? বলো। বলো কি মাথায় আসছে, কোন জিনিসগুলোকে বুঝলে ভালো হয়, যেগুলো তোমরা দেখছো শুনছো। আর এগুলো মাথায় নিয়ে আসতে হলে না তোমাদেরকে কিন্তু খবরের কাগজটা পড়তে হবে, এটাও তোমাদের নিজেদেরকেও মাথায় রাখতে হবে জিনিসটা, যে খবরের কাগজ যদি তোমরা নিজেরাও না পড়ো, তোমাদের মাথায় এই জিনিসগুলো আসবে না। সো নিয়মিত খবরের কাগজটা পড়তে হবে, তবেই কোয়েশ্চেন্স নিজের মাইন্ডেও কিন্তু জেনারেট হবে, যে এই জিনিসটা কিভাবে হলো, কেন হলো, হ্যাঁ, এই জিনিসগুলো তোমাদের বুঝতে হবে। আদারওয়াইজ পলিটিক্যাল সায়েন্স খুব সহজ, কিন্তু আবার খুব কঠিন। পলিটিক্যাল সায়েন্স শুধু ইনফরমেশন পড়লে কিন্তু হবে না। পলিটিক্যাল সায়েন্স মানেই হচ্ছে যে তুমি পুরো পলিটিক্সটাকে বুঝতে পারবে, পুরো পলিটিক্সটাকে তুমি বুঝতে পারছো, এবং সেটাকে প্রবলেম সলভিং একটা একটা লেভেলে সেটাকে নিয়ে গিয়ে নিজের জন্য সেটাকে বেনিফিশিয়াল করতে পারছো। নইলে নেট সেট প্রচুর পাস করে বসে আছে, তাদের সাথে তোমাদের বিশেষ কোনো পার্থক্য থাকবে না। ওদের সাথে নিজেকে যদি একটা নিজেদের যদি পার্থক্য তৈরি করতে হয়, তাহলে কিন্তু এটাই করতে হবে, কারণ সবাই চাকরি পাবে না।
যারা ইনফরমেশনের পাশাপাশি এইভাবে থিওরাইজ করতে পারছে জিনিসগুলোকে, প্রবলেমগুলোকে একটা লেভেলে নিয়ে এসে সেগুলোকে নিজের মতো করে এক্সপ্লেন করতে পারছে, রিসার্চ নিজে একটা লেখা লিখতে পারছে, এবং সেটাকে দেখা গেল যে সেখানে সেটাকে কি বলবো, যে একটা পলিটিক্যাল সায়েন্সকে একটা কন্ট্রিবিউট করছে হয়তো সেখানে, যে তোমার লেখাটা হাজার হাজার মানুষ পড়ে সে নিজে মুগ্ধ হবে বা একটা আইডিয়া সেখান থেকে জেনারেট করতে পারবে। এই লেভেলে না নিয়ে গেলে নিজেকে কিন্তু মানে একটু ডিফিকাল্ট হয়ে যাবে, মানে চাকরি পাওয়াটা আগামী দিনে একটুখানি ডিফিকাল্ট হয়ে যাবে। হবে না আমি সেটা বলছি না, হয়তো হতেই পারে, বাট যাদের এই আইডিয়াগুলো থাকবে, যাদের ক্লিয়ার থাকবে আইডিয়াগুলো, যেমন যে যাদবপুরের ছেলেমেয়েরা, জেএনইউর ছেলেমেয়েরা, জামিয়ার ছেলেমেয়েরা, প্রেসিডেন্সির ছেলেমেয়েরা প্রচুর সেমিনার অ্যাটেন্ড করে, এবং সেমিনার হয়ও তাদের নিজেদের। টিচাররা তো এগুলোর ভালো মন্দ বোঝেন, স্টুডেন্টের সাথেই দেখবে প্রচুর সেমিনার অ্যারেঞ্জ করা। যেমন আমি কলেজে গিয়ে দিয়ে আসলাম, কলেজটা অনেক পুরোনো কলেজ, ভালো কলেজ, তাদের টাকা পয়সাও আছে, তো তারা এই কারণে কোয়ালিটি এডুকেশনস এর উপর তারা এক্সপেন্ড করছে, খরচা করছে। সো কোয়ালিটি এডুকেশনস মানে এই যে একদম যাদবপুরের একজন পোস্টডক স্কলারকে ডেকে নিয়ে গেল, সেখানে তার লেকচার শুনলো, তার নতুন কিছু আইডিয়া সেখানে জেনারেট হলো, এতগুলো সেমিনার হয়েছে, মেয়েরা কেউ কোনোদিন প্রশ্নই করেনি, আজ সেখানে প্রচুর প্রশ্ন তারা করছে। তো এই যে বিষয়গুলো, এতে করে কি হলো, তারা নিজেদের ইন্টারেস্টকে আরো বাড়িয়ে তুলতে পারলো। তো এই লেভেলে নিজেকে নিয়ে যেতে হবে, যে নিজেদের ইন্টারেস্টকে বাড়ানোর কাজ করতে হবে। তো বলো কি মাথায় আসছে, বলো। স্যার বলছি যে এই যে মানে ইউএস এর এই যে মানে চেঞ্জটা আর কি, মানে যেটা আগে যে ইউএস এর যে মানে এটা ছিল যে তার এগেনস্টে দাঁড়িয়ে একটা সময় যে কথা বলতে পারতেন না, মানে কেউ মানে ইউএস মানে কাইন্ড অফ দাদা কি, যেটা মানে বলছি আর কি। এখন যেটা পরিবর্তন হয়েছে সেটা নিয়ে মানে যদি কিছু বলেন আর কি। মানে এখন সেটা তো পরিবর্তন হয়েছে, মানে সেটা বললেই যে মেনে নিচ্ছে এমনটা না, এমনকি ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা না। তুমি আরেকবার বলো কোয়েশ্চেনটা আমাকে, আমি ধরতে পারলাম না, আগে কি ছিল, কি বললে? মানে ইউএস এর এই যে পরিবর্তনটা আর কি, মানে মানে তার এই যে মানে একটা মানে শেয়ারটা মানে কোর জায়গা ছিল, সেখান থেকে মানে তার ডিসিশনটা আর কি ঊর্ধ্বে যে মানে কি মানে মানে কি বলবো, মানে কেউ চ্যালেঞ্জ করতো না। সেটার একটা যে পরিবর্তন হয়েছে এত বছরের ইয়েতে, যে মানে সেখানে মাল্টি পোলার একটা মানে জায়গা তৈরি হয়েছে, যে পরিবর্তনটা এসছে, সেটা যদি মানে একটু বলেন। আচ্ছা আচ্ছা, ইউএস এর মানে চেঞ্জিং এর রোল, সেটা ওয়ার্ল্ড কিভাবে সেটাকে রিঅ্যাক্ট করছে, তুমি এই বিষয়টাই রিঅ্যাক্ট করছে। হ্যাঁ, ভালো, খুব ভালো কোয়েশ্চেন। অর্থাৎ ইউএস এর যে ফরেন পলিসি, সেই ফরেন পলিসি থেকে তুমি কোয়েশ্চেনসটা করছো, ভালো, হ্যাঁ, ভালো বিষয়। আর কি হতে পারে বলো, শুনি, বাকিদের মাথায় প্রশ্নটা আসুক, অ্যাটলিস্ট আমরা অন্য কোনো দিন অ্যাড্রেস করতে পারবো, সবগুলো আজকে পসিবল না হলে। কিন্তু মাথায় প্রশ্ন জেনারেট হতে দাও, প্রশ্ন জেনারেট হওয়া, অর্থাৎ নিজের কাছে প্রশ্ন তৈরি হওয়া, মানে প্রশ্ন জেনারেট করতে পারাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সবার মাথায় এই জিনিসটা আসে না। অর্থাৎ টপিক বলে দিলে যে কেউ রিসার্চ করে দেবে, কিন্তু সে রিসার্চার নয়, সে ক্লার্ক, সে জানে কিভাবে করতে হবে, সে প্রসেস জানে। কিন্তু রিসার্চার মানেই হচ্ছে যে রিসার্চ করবে, তো কি রিসার্চ করবে সেটাই আগে নতুন করে তাকে ভাবতে হবে। এই ভাবনাটাই আসে না মাথায়। স্যার জিজ্ঞাসা করতে পারি কিছু? হ্যাঁ হ্যাঁ স্যার বলছি যে আমরা যখন এনভায়রনমেন্ট বা ক্লাইমেট চেঞ্জ নিয়ে পড়ি, তো সিন্স এটা একটা গ্লোবাল ফিনোমেনন, তো সেটাকে আমরা যখন অ্যাড্রেস করি, তো একটা পাওয়ার ইমব্যালেন্স চলে আসে, যেটা একটা চ্যালেঞ্জ হিসেবে দাঁড়ায়। যে যখন অফকোর্স ক্লাইমেট চেঞ্জ সমাজের সব স্তরের মানুষকে এফেক্ট করছে, কিন্তু আজকে যখন একটা ওয়েলদিয়ার নেশন, যার কাছে অনেক রিসোর্স আছে, তারা যেভাবে সেই ইস্যুটাকে অ্যাড্রেস করবে, সেটা কিন্তু একটা ডেভেলপিং বা আন্ডার ডেভেলপ নেশনের কাছে একটা কিন্তু সেম হবে না। আর তার থেকেও বড় কথা, যাদের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স থাকে যে অ্যাকচুয়ালি ক্লাইমেট চেঞ্জ মানুষকে কি করে ক্ষতি করছে, তো তাদের যে ইস্যুস গুলো সেভাবে তুলে ধরা, বা যে চ্যালেঞ্জেস গুলো, একটা পাওয়ার ইমব্যালেন্স আমি যেটাকে বললাম, তো এগুলোকে অ্যাড্রেস করে একটা কিভাবে আমরা সব নেশনকে ইউনাইট করে একটা জায়গায় এনে ক্লাইমেট চেঞ্জকে নিয়ে কথা বলতে পারবো, বা যে ইস্যুস গুলোর জন্য বা যে ঘটনাগুলো দ্বারা যে সত্যি মানুষ এফেক্টেড হয়, যে এত হ্যাজার্ড ডিজাস্টার, সেগুলোকে আমরা কিছুটা হলেও গিয়ে একটু ওভারকাম বা সেগুলো কমব্যাট করার চেষ্টা কি করে করবো, মানে যে চ্যালেঞ্জেস গুলো আমরা ফেস করে এনভায়রনমেন্ট পড়তে গিয়ে, সেগুলোর জন্য কতটা ব্যালেন্সড অ্যাপ্রোচ, বা হোয়াট আর দ্য সলিউশনস আর হোয়াট উইল বি দ্য ফিউচার কনসিকুয়েন্সেস। খুব ভালো বিষয়, খুব ভালো কোয়েশ্চেন্স, একটা পার্টিনেন্ট কোয়েশ্চেন্স। আজকের দিনে হট টপিক এগুলো, আমাদের আসবে গ্রিন পলিটিক্স পড়াতে গিয়ে এই জিনিসগুলো আমরা আলোচনা করব। খুব ভালো কোয়েশ্চেন্স, ভালো লাগলো। আর বলো, আর কার মাথায় কি আসছে বলো, শুনি। এনভায়রনমেন্ট আমাদের সিলেবাসেই আছে, কিন্তু ঠিক আছে, পাবলিক আমাদের পলিটিক্যাল থিওরিতেও আছে, আমাদের ইন্টারন্যাশনাল রিলেশনসেও আছে, দু জায়গাতেই আছে। থিওরি হিসেবেও আছে, আবার দেখবে কনসেপ্ট হিসেবেও আছে, তো 3 বার পড়তে হবে, প্লাস জেনারেল পেপারেও আছে, তো 4 জায়গায় পড়তে হবে।
খুবই গুরুত্বপূর্ণ। আর বলো, আর কার মাথায় কি আসছে বলো, বাকিরা বাকিরা দীপিকা দাস, কিছু আসছে না মাথায়? ক্লাসে দেখছি না তোমাকে রেগুলার, কি ব্যাপার? মাঝখানে আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম, তো তাই আর কি মানে ক্লাস অ্যাটেন্ড করতে পারছিলাম না, কিন্তু হচ্ছে আমি রেকর্ডিং গুলো দেখে নিয়েছিলাম আর হচ্ছে কোশ্চেন গুলো সলভ করে নিয়েছিলাম। বেশ বেশ বেশ, ঠিক আছে। তো আর কিছু মাথায় আসছে না তোমাদের? দুটোই জিনিস, দুটোই বিষয় মাথায় আসছে। ওকে, তো কোনটাকে অ্যাড্রেস করব তাহলে? কোনটাকে? বাকিরা কি চাইছো? ক্যান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিপ্লেস টিচার্স ইন দা কি? দেখ, ছোট এসএমএস পড়ে যাচ্ছে না, লেখাটা ছোট। ফিউচার, ইটস প্রোস অ্যান্ড কনস। এটা ভালো একটা বিষয়, ভালো কোয়েশ্চেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এখন এজ চলছে, সব জায়গাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা নতুনত্ব ক্রিয়েট করেছে, সেইটাকে বুঝতে হবে, ধরতে হবে, সময়ের সাথে চলতে হবে। ওই জায়গা থেকেই মনে হলো এটা। হ্যাঁ, ঠিক আছে, ভালো ভালো কোয়েশ্চেন্স। আমরা বরং ওই বাকি দুটোকেই তাহলে এখন পরে রাখি, যেহেতু আমাদের আলোচনাতে ওগুলো আসবে। এনভায়রনমেন্টের ইস্যুসটা আমরা এনভায়রনমেন্ট থিওরি পড়বো, তখন হয়তো আমি আরেকবার বলার সুযোগ পাবো সেটা। আবার ইউএস এর ফরেন পলিসিটাও আমি বিভিন্ন সময় বিভিন্নবার বলেছি, আবারও বলার সুযোগ পাবো, যদিও ডিরেক্টলি ওদের ফরেন পলিসিটা আমরা তুলে ধরিনি, যে ওদের একটা যে চেঞ্জ আসছে ওদের ফরেন পলিসির মধ্যে, এবং গ্লোব কিভাবে বা আদার্স নেশনগুলো বা মাল্টিপোলার ওয়ার্ল্ড কিভাবে সেটাকে রিয়াক্ট করছে, সেইটাকে আমরা হয়তো এইরকম ডিরেক্ট কোনো কোয়েশ্চেন্স এর আন্ডারে হয়তো আলোচনা করিনি, বাট খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা সেটাও আলোচনা করব। আজ যেটা ও বললো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে, সেটা বলি, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আমাদের বুঝতে হবে, কারণ এখানেও রিসার্চেরও প্রচুর জায়গা তৈরি হয়। আগামী দিনে তোমরা এখানেও প্রচুর রিসার্চ করতে পারবে, প্রচুরই রিসার্চ করতে পারবে, সো এটাও বোঝা দরকার। এটাই তাহলে বলি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি ফিউচার জেনারেশনস কি রিপ্লেস করতে পারবে? নট অনলি টিচার্স বাট ফিউচার জেনারেশনস, যে কোনো সেক্টরের হতে পারে। সেই টিচার্সদেরকে তো ঠিক আছে, একটা সম্ভাবনা থাকে, সব সেক্টরেরই একটা বিশাল সম্ভাবনা আছে যে তারা রিপ্লেস করে দেবে, বাট এটা লিমিটেড নয়, শুধুমাত্র টিচারের মধ্যে, সব জায়গাতেই আছে। তো স্বাভাবিকভাবে এটা একটা বড় কনসিকুয়েন্স আছে, আমাদের সেটা বুঝতে হবে, এবং লাভ ক্ষতি কি হতে পারে। ভালো কোয়েশ্চেন্স। তাহলে সবার আগে বুঝতে হবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে আমরা কি মানে বুঝতে পারছি, ঠিক আছে? এটাও দেখবো হয়তো নতুন যদি কখনো সিলেবাস হয় আসে, দেখবো সিলেবাসে ঢুকিয়ে দেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন গ্লোবাল পলিটিক্স, হয়তো বলেই দিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে একটা নতুনত্ব ক্রিয়েট করেছে গ্লোবাল পলিটিক্সে, কিভাবে ওয়ারগুলোকে বদলে দিচ্ছে, কিভাবে কোঅপারেশনসকে বদলে দিচ্ছে, কিভাবে রিজিওনাল পলিটিক্সকে বদলে দিচ্ছে, কিভাবে বাইলেটারাল রিলেশনস গুলোকে বদলে দিচ্ছে, সেটা পজিটিভ দিকে যাচ্ছে নাকি নেগেটিভ দিকে যাচ্ছে, কিভাবে মানুষকে এটাকে কন্ট্রোল করতে হবে, নাকি এরা মানুষকে কন্ট্রোল করছে, কোথায় এর অ্যাপ্লিকেশনস করানো যেতে পারে, কোথায় একে লিমিট করা যেতে পারে। এই যে আলোচনাগুলো দেখবে সিলেবাসের মধ্যে ধীরে ধীরে চলে আসবে। হয়তো নেটের সিলেবাসে একটু টাইম লাগবে, কিন্তু দেখবে ইউজির পিজির সিলেবাসে দেখবে চলে আসবে, এবং দেখবে সিলেবাসে না থাকলেও তো অনেক কোয়েশ্চেন্স আমরা জেনারেলি নেটের সিলেবাসে পাই, তো দেখবো হয়তো এখান থেকেও প্রশ্ন করতেই পারে। সো গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমাদের আলোচনা করা যেতেই পারে এটা নিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমরা দেখবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসিক্যালি আমরা জানি যে এমন একটা বিষয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি বলবো, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে সেই বিষয় যে যার ইন্টেলিজেন্সটা আর্টিফিশিয়াল, সহজ কথায় যেটাকে বলি, যার ইন্টেলিজেন্সটা আর্টিফিশিয়াল মিনস যে তার নিজস্বতা সেটার মধ্যে নেই, অর্থাৎ তার ইন্টেলিজেন্সের নিজস্বতা তার নেই, তার ইন্টেলিজেন্সটা হচ্ছে কিন্তু একটা সেট অফ অ্যালগরিথম, যে আমরা একটা অ্যালগরিথম সেট করে দিয়েছি, একটা প্যাটার্ন সেট করে দিয়েছি, একটা ফর্মুলা বেঁধে দিয়েছি, তো সেই ফর্মুলাতে সে শুধু তার রেসপন্সটা করছে। এখন মানুষের এই যে কথোপকথন, অর্থাৎ এই যে আমি যা বলছি তোমরা ও প্রান্তে বসে শুনতে পাচ্ছ, এটা একটা অ্যালগরিথমেই হচ্ছে, এটা একটা ফর্মুলাতেই হচ্ছে। আমার শব্দগুলোকে দেখবে সেখানে 1 আর 0, তোমরা এগুলো বায়নারি পড়েছো তোমাদের, তো জেনারেল পেপারে কম্পিউটার ক্লাসে বায়নারির বিষয় সম্পর্কে আলোচনা করেছো, তোমরা পড়াশোনা করেছো, তো সেখানে তোমরা জানো যে আমরা যা কিছু বলছি সেগুলো কম্পিউটার বোঝে না। আমি বাংলায় বলছি নাকি ইংলিশে বলছি সেটাও তার বোঝার কথা নয়। ও যেটা বোঝে, প্রাইমারিলি যেটা বোঝে সেটা হচ্ছে দুটো সংখ্যা বোঝে, 0 আর 1, এই দুটো সংখ্যা ছাড়া কিছু বোঝে না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি দুটো সংখ্যা না বোঝে, তাহলে এটাকে কিভাবে আমার কথাটা হুবহু তোমার কাছে গিয়ে পৌঁছে দিচ্ছে, যা বলছি অ্যাজ ইট ইজ, কিভাবে সে কিন্তু তোমার কাছে গিয়ে ট্রান্সফর্ম করছে, কিভাবে সেটা সেন্ড করছে,
কি দেখতে পাচ্ছি আমরা, যে এই পার্টিকুলার বিষয়টাতে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাজ ইট ইজ পৌঁছে দিচ্ছে ঠিক এইরকম ভাবে যে আমরা এই যে আমরা শব্দটা ইউজ করলাম, এই আমরা শব্দটাকে তারা 0 আর 1 দিয়ে সেখানে ক্যালকুলেট করেছে। হ্যাঁ, আমরা এই তিনটে শব্দটাকে দেখবে তারা তিনটে শব্দকে 0 1 এর মধ্যে কোডিফাই করেছে, কোডিফাই করে তারা এই শব্দটিকে কিন্তু জেনারেট করেছে। সো এইটাকে এইরকম ভাবে তারা কতগুলো সংখ্যার পর সংখ্যা, সংখ্যার পর সংখ্যা, সংখ্যার পর সংখ্যা এবং লক্ষ কোটি সংখ্যা, কোটি কোটি সংখ্যা বসিয়ে তারা কি করেছে, এইরকম ভাবে আমি যেটা বলছি সেটাকে প্রেজেন্টেবল করেছে, অ্যাজ ইট ইজ করার চেষ্টা করেছে। সো এগুলো ব্যাক এন্ডে হয়ে থাকে, ব্যাক এন্ডে এগুলো জানো তোমরা, এগুলো সব সফটওয়্যারের কাজ। তো সফটওয়্যার নিয়ে বসে এই সমস্ত কাজগুলো ইঞ্জিনিয়ার্সরা করেছেন। এখন সায়েন্স এন্ড টেকনোলজি এই জায়গায় যখন পৌঁছে গেছে যে আমি এখানে যা বলছি, তোমরা ভারতবর্ষের বিভিন্ন শহরে বিভিন্ন অঞ্চলে বসে আছো, তারপরেও তোমরা আমি যা বলছি অ্যাজ ইট ইজ শুনতে পাচ্ছ, যে এই যে এই সিস্টেমটা শুধু আমাদের এই যে কমিউনিকেশনসটাকেই বদলে দেয়নি, বরং এটা আরো এক ধাপ এগিয়ে এসে এখন যেটা করেছে সেটা হচ্ছে যে আমি যা জিজ্ঞেস করছি সে সেটা বলে দিচ্ছে। মানে এখনো আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকেই ব্যবহার করছি, কারণ তার একটা লিমিট আছে। কিন্তু এখন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমরা দেখছি, তাহলে সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিন্তু কোনো লিমিট নেই, এক প্রকার আনলিমিটেড। যদিও তার লিমিট আছে, আনলিমিটেড কিছু হতে পারে না, কারণ সে ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল হওয়া, আর্টিফিশিয়ালিটির কথার অর্থই হচ্ছে তার একটা লিমিটেশন থাকবেই। কারণ লিমিটেশন যার থাকে না সেটা হচ্ছে একমাত্র হিউম্যান বিং, যেটা প্লেটো বলে গেছিল যে আমি আমার এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমি সব দেখতে পারি না, এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমি সব দেখতে পারি না। কিন্তু তার সাথে এটাও ঠিক যে আমার মনের কোনো লিমিটেশনস নেই, আমার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমি হয়তো সব সেন্স করতে পারবো না, এটা পসিবল নয় সব সেন্স করা। কিন্তু আমার মনের একটা বিশাল বড় এরিয়া আছে, এই এরিয়া হয়তো এই চলে গেল চাঁদে, এই চলে গেল হয়তো সেখানে মঙ্গলে, এই চলে গেল সূর্যের কাছে, আমি গিয়ে সেখানে হয়তো জীবনযাপন করছি, আমি হয়তো ফিল করছি যে ওখানে কি হতে পারে। সো আমার ভাবনা, যেটা তোমরা পরবর্তীকালে ডায়ালেকটিক্স পড়তে গিয়ে তোমরা পড়েছো, এটা হেগেল আর কার্ল মার্কসের মধ্যে যে ডিবেট, সেই ডিবেটে তোমরা এটা পড়েছো। সো আমার ভাবনার কোনো লিমিটেশনস নেই, এই ভাবনাকে কাজে লাগিয়ে আমি চাঁদে পৌঁছে যাচ্ছি, যেখানে আমি চাঁদে আগে পৌঁছচ্ছি, অর্থাৎ আমার ভাবনা আগে চাঁদে পৌঁছচ্ছে, তারপর সেখানে মেশিন পৌঁছচ্ছে। তাহলে আমার ভাবনা আগে পৌঁছে, যে কারণে হেগেলকে অনেকে শ্রদ্ধা করে এই জায়গায়, যে হেগেল ভাবনার উপর জোর দিয়েছিলেন, আর কার্ল মার্কস সেটার উপর জোর দেননি, কার্ল মার্কস বরং বস্তুর উপর জোর দিয়েছেন। সো হেগেলের গুরুত্বটা ঠিক এখানে, যে হেগেল ভাবনার উপরে জোর দিয়েছিলেন, যে আমার ভাবনা চাঁদে পৌঁছে গেল, আমার ভাবনা চাঁদে পৌঁছে গিয়ে এইটা ফিল করলো যাচ্ছে ওখানে আছেটা কি, তো তাহলে আমাকে ওখানে আছে কি, বা ওখানে আদৌ জল আছে কিনা, বা জল থাকলেও থাকতে পারে, এই যে কোয়েশ্চেন্স গুলো আমি নিজেকে করছি, করার সাথে সাথে আমি এটা ফিল করছি যে চাঁদে আমাকে পৌঁছতে হবে। এখান থেকেই আমি টেকনোলজিকে কি করছি, টেকনোলজিকে আমি ডিরেকশনস দিচ্ছি যে তোমাকে চাঁদে পৌঁছতে হবে, চাঁদে পৌঁছে সেখান থেকে তুমি কি করো, যে অনুসন্ধান করো, রিসার্চ করে নিয়ে আসো যে সেখানে কোনো জল আছে কিনা, সেখানে কোনো বিশেষ কোনো দ্রব্য আছে কিনা, বা আমাদের এই পৃথিবীতে যে সমস্ত মেটেরিয়ালস গুলো খুঁজে পাওয়া যায় সেই সমস্ত মেটেরিয়ালস গুলো সেখানে আমরা পাই কিনা, যে এটার পৃথিবীর মতো সেখানে বসবাসযোগ্য সেটা ল্যান্ড কিনা, সেটা তুমি জেনে আসো, সেটা সম্পর্কে আমাদের কিছু ইনফরমেশন প্রোভাইড করো। তো সবার আগে আমার মন সেখানে চলে গেল, আমার সেখানে কিন্তু থিঙ্কিং সেখানে পৌঁছে গেল, তারপর সেখানে গিয়ে কিন্তু কি পৌঁছচ্ছে, বস্তু পৌঁছচ্ছে। তো এই যে মনের যে পরিধি, এর কোনো লিমিটেশনস নেই, আনলিমিটেড একটা এরিয়া তার রয়েছে। ঠিক এই জায়গা থেকেই তোমরা দেখবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা লিমিট আছে। আমরা হয়তো বলতেই পারি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সে অনেক কিছু করতে পারে, তার লিমিট কিছু নেই, না, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা লিমিট আছে, এবং সেই লিমিটটা হচ্ছে যে মানুষ যেটা কোডিফাই করে দেবে সেইটাকেই শুধু সে কিন্তু সেটার উপরেই শুধু সে তার কিন্তু রিয়াকশনস দিতে পারবে। অনেক সময় দেখবে চ্যাট জিপিটিকেও মানে একটা হাই লেভেলে ইমপ্রুভ করেছে, তোমরা জানো চ্যাট জিপিটিকেও তুমি যেটা জিজ্ঞেস করছো সে কিন্তু অনেক সময় ভুলভাল উত্তর দিচ্ছে, কিংবা বলে দিচ্ছে, হাত তুলে নিচ্ছে যে আমি এত দূর জানি না, আমার এত দূর আমার কাছে ইনফরমেশন নেই, বা পার্টিকুলার ওই বিষয়গুলো সম্পর্কে আমার কোনো নলেজ নেই, বা স্টোর নেই ডেটা আমার কাছে, আমি তোমাকে এখানে দেখাতে পারবো না। সো বলে দেয়, দ্যাট মিন একেবারে একটা সাধারণ বিষয় যে একটা লিমিট আছে। কারণ সে আর্টিফিশিয়াল, মানুষ যেটা তাকে কোড করেছে, মানুষ যে সমস্ত ডেটাগুলো তাকে পুট করে দিয়েছে, সেই ডেটাগুলোকে প্রসেস করে সে শুধু উত্তরটা করছে। তো সেখানে একটা লিমিটেশনস আছে, যেটা বস্তু কেন্দ্রিক একটা বলতে পারো কাইন্ড অফ একটা এটা ডেভেলপমেন্ট। কিন্তু মন কেন্দ্রিক ডেভেলপমেন্টের উপরে কিন্তু তার একটা বিশেষ হয়তো প্রভাব থাকতে পারে, টু সাম এক্সটেন্ট তার ইনফ্লুয়েন্স থাকতে পারে। বাট মানুষের যে জায়গা, সেই জায়গাটাকে ইন জেনারেল সবার আগে বুঝে নাও যে সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোনোদিন রিপ্লেস করতে পারবে না। নাম্বার 1, এটা কোনোদিন সম্ভব নয়। মানুষ এখন যখন পৃথিবীর যে বিভিন্ন চাহিদাগুলো যখন মানুষের পূরণ হয়ে যাচ্ছে, তখন মানুষ চাঁদে পৌঁছানোর চেষ্টা করছে, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজে পৌঁছতে পারবে না, সেখানে সবার আগে মানুষের মন পৌঁছবে। আমরা হয়তো এখান থেকে ভাবার চেষ্টা করছি যে আমাদের মতো তো এরকম লক্ষ কোটি গ্যালাক্সি আছে, যে গ্যালাক্সির মধ্যে আমরা ছোট্ট একটা হয়তো বিন্দুও নয়, আমরা বিন্দুটাও নই, আমরা মানে আমাদের পৃথিবীটা, মানে আমি মানুষের কথা বলছি না, পৃথিবীর কথা বলছি, যে বিন্দুও নয়,
তাহলে এরকম লক্ষ কোটি গ্যালাক্সি আছে, তো সেখানেও তো আরো এই রকমের কোনো জীবন থাকতে পারে, এই রকমের কোনো পৃথিবী সেখানে থাকতে পারে। তো আমার মন সেখানে চলে গেছে, এই যে ভাবনাটা আমি ভাবলাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এরকম কোনো ভাবনা থাকতে পারে না। যদি থাকে তাহলে সেটা মানুষ কোডিফাই করেছে বা ইনফরমেশন দিয়েছে, সেটার ভিত্তিতেই সে কথাটা বলছে। সো মানুষের একটা আনলিমিটেড এরিয়া আছে, মানুষের ভাবনার একটা আনলিমিটেড এরিয়া আছে, কিন্তু মেশিনের সেটা নেই। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে এখন পেয়েছি, সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের যে অ্যাক্টিভিটি সেটাকে কি রিপ্লেস করতে পারে, এবং করলে এর কি লাভ কি হবে, এর ক্ষতি কি হবে? হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সেটা মানুষকে রিপ্লেস করতে পারে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, মানে কোনোই সন্দেহ নেই যে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষকে রিপ্লেস করতে পারে, কিন্তু মানুষকে কমপ্লিটলি রিপ্লেস করে দেবে এটা আমি মানি না। তাহলে কোন মানুষকে রিপ্লেস করবে আর কোন মানুষকে করতে পারবে না, এটা একটা বেসিক প্রশ্ন। তাহলে আমাদের এখানে এই বেসিক প্রশ্নে আমাদেরকে এবার বুঝতে হবে যে আগে ওয়ার্ল্ড সিস্টেমটা ঠিক কিরকম ভাবে এক্সিস্ট করছে, ওয়ার্ল্ড সিস্টেমটা ঠিক কিভাবে এক্সিস্ট করছে এটা আমাদেরকে বুঝতে হবে। আমাদেরকে যদি আমরা বোঝার চেষ্টা করি, যদি বাস্তবতা দেখি, তাহলে দেখতে পাবো, আমি তোমাদের এর আগেও বিভিন্ন থিওরি যে পড়িয়েছি, কার্ল মার্কসের থিওরি পড়ালাম, সেখানে যে যাদের কাছে রিসোর্স আছে বেসিক্যালি তারাই কি হয়, যে তাদের নিজেদের ব্রেনের ক্যাপাসিটিটাকে বৃদ্ধি করতে পারে, ব্রেনের যে ক্যাপাসিটি সেটাকে ইনক্রিজ করতে পারে, যাদের কাছে রিসোর্স আছে। আজকে আমার কাছে রিসোর্স আছে, তাই আমি এখানে প্রচুর ইনফরমেশনস নিয়ে পড়াশোনা করতে পারছি, আমার কাছে নলেজ এসে পৌঁছচ্ছে, সেই নলেজগুলোকে আমি মার্কেটে নিয়ে যাচ্ছি নতুন কোনো আইডিয়া হিসেবে। এবং সেই আর্গুমেন্ট আমি যেমন বললাম যে গুগল করো, তুমি পাবে না, যে এটার কথা বললাম যে ল ডেমোক্রেসি এবং ফেমিনিস্ট মানে ইলেকশনের যে ল গুলো, সেগুলোকে ফেমিনিস্ট পার্সপেক্টিভ থেকে আমি দেখতে চাইছি। তুমি গুগল করো, তুমি ডেটা পাবে না, পেলেও জেনারেল পাবে, যেগুলো সবাই জানি আমরা, কিন্তু আমি যেটা বললাম সেটা তুমি পাবে না। তাহলে আমি যেটা বললাম সেটা যদি তুমি না পাও, তাহলে তোমাকে এটা বুঝতে হবে যে আমি কেন পারলাম এটা, যেটা বাকিদের মাথায় আসেনি। তাহলে বাকিদের মাথায় না আসার একটা বড় গুরুত্বপূর্ণ রিজনস হচ্ছে এটাই, একটা ইম্পর্টেন্ট রিজন হচ্ছে এটা যে আমার কাছে বেশ কতগুলো রিসোর্স আছে। কোন রিসোর্স গুলো? আমার কাছে কম্পিউটার আছে, আমার কাছে ইন্টারনেট ফেসিলিটি আছে, এবং আমি পার্টিকুলার একটা রিজিয়নে বসবাস করি যেখানে বিভিন্ন রিসোর্সগুলোর একটা বলতে পারো যে একটা প্রাচুর্যতা আছে, রিসোর্সগুলোর কিন্তু অ্যাভেলেবিলিটি আছে। কোন রিজিয়ন? না, কলকাতার মতো একটা আমি মেট্রোপলিটন সিটিতে বসে আছি, তো সেখানে আমার চারপাশে বিভিন্ন একাডেমিক ইনস্টিটিউশনস গুলো আছে, নিউজ পেপার ইজিলি পাওয়া যায়, ইন্টারনেট পাওয়া যায়, এখানে লাইটের ব্যবস্থা, ইলেকট্রিসিটির ব্যবস্থা এখানে আছে, কম্পিউটারের ব্যবস্থা এখানে আছে। তো সবগুলোকে এখানে আমি এক জায়গায় জমায়েত করে আমি এখান থেকে গ্যাদার করার চেষ্টা করছি বেশ কতগুলো নতুন ইনফরমেশন, সেগুলোকে নিজের মধ্যে পুট করছি, করে আমি নতুন কিছু ভাববার সুযোগ পাচ্ছি। কেন? কারণ মন, এই যে বললাম, মনের একটা লিমিট, মনের কিন্তু কোনো লিমিট নেই। তো মনের লিমিট যেহেতু নেই, সেই জায়গা থেকেই আমি এইগুলোকে গ্যাদার করার চেষ্টা করলাম, সেখান থেকেই আমি এগুলোকে নতুন কিছু একটা জেনারেট করার চেষ্টা করলাম, যেই কারণে আমাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিপ্লেস করতে পারবে না, আমাকে করতে পারবে না। তাহলে আমি কে, আমার আইডেন্টিটি কি, এটা ভালো করে বুঝতে হবে। হু এম আই, এটা আমাকে প্রশ্নটা করতে হবে বারবার, তোমাদের নিজেদেরকেও কোয়েশ্চেনটা করতে হবে যে আমি কে, আমার পরিচয় কি। তাহলে আমি একজন ব্যক্তি, আমি একজন মানুষ, আমি একজন পুরুষ, এটা আমার পরিচয়। কারণ পুরুষ আর নারী ভেদে জেন্ডারের পার্থক্যের কারণে তোমরা দেখবে এখানে কিন্তু মানুষের রোল বদলে যায়, মানুষের অ্যাক্টিভিটিস বদলে যায়। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে এখন কাকে রিপ্লেস করবে আগে আর কাকে পরে করবে, কার লাভ করবে আর কার ক্ষতি করবে, সেই প্রশ্নটা যদি বুঝতে হয়, তাহলে তোমাকে বুঝতে হবে যে তুমি কে। তাহলে আমি যদি বলি, তাহলে আমি হচ্ছে একজন পুরুষ। তাহলে পুরুষ এই শব্দটা আমি কেন বললাম, এবার তোমাকে এটা বুঝতে হবে। পুরুষ এই শব্দটি আমি এই কারণে উল্লেখ করলাম, আমার অনেক পরিচয় হতে পারে, কিন্তু আমার মাথায় সবার আগে পুরুষ আসলো কারণ এটা একটা কমন টার্ম, জানি আমি এটা, এবং এই সেন্সেও জানি যে পুরুষ হওয়ার কারণে আমি সোসাইটিতে বেশ কতগুলো কিন্তু সুযোগ সুবিধা এনজয় করে থাকি। পুরুষ হওয়ার কারণে আমি সোসাইটিতে বেশ কতগুলো সুযোগ সুবিধা এনজয় করে থাকি, যেগুলো অন্য যে সমস্ত এখানে সেক্স আছে, সেক্সের মানুষজন আছে, তারা এগুলোর উপভোগ করতে পারে না। বিশেষ করে মহিলাদের কথা বলতে পারি এবং থার্ড জেন্ডারের কথা বলতে পারি, অর্থাৎ আরো যারা আছে। তাহলে পুরুষরা এখানে এখানে যে জেন্ডার আছে, সেই জেন্ডার পার্সপেক্টিভ থেকে যদি আমি দেখি, তাহলে পুরুষরা সেখানে একটা সুপিরিয়র পজিশনে আছে। তাহলে অফকোর্স সেই সুপিরিয়র পজিশনে থাকার ফলে তার কাছে, এবং সুপিরিয়রিটি কোন কনটেক্সটে, সুপিরিয়রিটি এই কনটেক্সটে যে তার কাছে ওয়েলথ আছে, এবং সে পুরুষ নিজেকে বাড়ির বাইরে বের করতে পারে, সে সোসাইটির যে রুলস রেগুলেশনস গুলো আছে সে নিজেই সেগুলোকে ফর্মুলেট করে, সোসাইটির রুলস রেগুলেশনস গুলোকে সে নিজেই ভায়োলেট করে এবং নিজের মতো করে আবার গড়ে নেয়, এই ক্যাপাসিটি তার আছে। তো এটা বলতে পুরুষ বোঝায়। পুরুষ মানে কোনো একটা শব্দ নয়, পুরুষ বলতে এইটাকে বোঝায় যে নিজে
সোসাইটির নিয়ম তৈরি করে, যে সোসাইটির নিয়মটাকে ফলো করে, যে সোসাইটির নিয়মটিকে ব্রেক করে আবার নতুন করে ব্রেক করার ফলে তৈরি করে এবং নিজের মতো করে গড়ে নিতে পারে, এবং এইরকম ভাবে নিজের যে পজিশন সেই পজিশনটিকে সে ধরে রাখতে পারে, তাহলে সে হচ্ছে পুরুষ। তাহলে আমি যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলছি তখন আমাকে বুঝতে হবে ভালো করে যে আমি কে, আমি একজন পুরুষ। তা আমি পুরুষ হওয়ার কারণে আমি মহিলাদের থেকে বেটার পজিশনে আছি। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি আজকে এসে রিপ্লেস করার কথা বলে তাহলে আজকে আমাকে রিপ্লেস করতে পারবে না, মানে হয়তো পারলেও প্রথম সারিতে প্রথম অ্যাটাকটা সে আমাকে করতে পারবে না। তাহলে কাকে করবে না, তাকে করবে যে এই সমস্ত রিসোর্স গুলো থেকে অনেক দূরে আছে, যার কাছে জাস্ট তার ওই বডির লেবারটা আছে, যার কাছে শুধু তার বডির লেবারটা আছে, তার যেটা তার যেটা লেবার, যেটাকে ইন জেনারেল বডি আমরা শ্রম, যেটা সেই শ্রমটা আছে। কারণ শ্রমের কাজগুলো আমরা জানি যে মেশিন এসে রাতারাতি করে দিচ্ছে। তোমরা অনেক মিসকনসেপশনও পাবে সোশ্যাল মিডিয়াতে। কি মাহেশ্বরী নাম আছে না, একজন ডিবেট করে সোশ্যাল মিডিয়াতে, দেখেছো নিশ্চয়ই। কি নাম, কি মাহেশ্বরী জানো? সন্দীপ মাহেশ্বরী, রাইট। ওনার একটা কোনোদিন একটা ছোট ভিডিও আমার সামনে এসেছিল, আমি দেখছিলাম। উনি বলছিলেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে, মানে আমরা ভেবেছিলাম যে মেশিন হিসেবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরই কথা বলছিলেন তিনি বলছিলেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে সবার আগে, মানে আমরা উনি বলছেন যে ভেবেছিলাম যে সবার আগে হচ্ছে যারা লেবার আছে, যারা লো কোয়ালিটি লেবার আছে তাদেরকে রিপ্লেস করবে, কিন্তু উনি বলছেন যে সেটা হচ্ছে না, বরং উল্টোটা দেখা যাচ্ছে। কোনটা দেখা যাচ্ছে না, উপর লেভেলে যারা আছে, যারা ওই যাদেরকে বলা হচ্ছে যে কন্টেন্ট রাইটার, তিনি বলছেন যে কন্টেন্ট রাইটার, সেই কন্টেন্ট রাইটারদেরকে আগে রিপ্লেস করছে। তার আর্গুমেন্ট হচ্ছে এটা, কিন্তু এটা ভুল ধারণা, মিসকনসেপশন। আমি বলবো যে এটা হচ্ছে বাস্তবতাটাকে না জেনে যদি কেউ অ্যানালিসিসটা করে তাহলে হচ্ছে এইটা দাঁড়ায়, কারণ এটা সম্ভব নয়, মানে ইজিলি এটা বা প্রাইমারিলি এটাকে রিপ্লেস করা সম্ভব নয়। কম্পিউটার এসে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে যেটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে যে বিভিন্ন সে মেশিন তৈরি করছে, এবং সেই মেশিনগুলো সবার আগে ওয়ার্কফোর্স যেটা আছে, লেবারের ফোর্স, সেটাকে রিপ্লেস করেছে। এবং এটা আজ থেকে হচ্ছে না, মানে আজকে হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটা হয়তো সিগনিফিকেন্ট হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকে তৈরি হয়েছে, অনেক আগে তৈরি হয়েছে। যখন মানুষ একটা মেশিন তৈরি করেছে এবং তৈরি করার পর সুইচ দিলেই পাখাটা ঘুরতে শুরু করেছিল, তখনই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি হয়ে গেছিল। এবং তারও অনেক আগে যেগুলো তৈরি হয়েছে, সুইচটা টিপলে যখন বাল্বটা তৈরি হয়েছিল তখনই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি হয়ে গেছিল। সো এর ইতিহাসটা অনেক পুরনো, এবং এই পুরনো ইতিহাস অনেক মানুষের সরাসরি যে ফিজিক্যাল লেবার, সেই লেবারটিকে খেয়ে নিয়েছে। তো কাজে এটা বলা ভুল যে তার ইন্টেলেকচুয়াল লেবারটা নষ্ট করে দিয়েছে, সবার আগে যে কন্টেন্ট রাইটারদের যে কন্ট্রিবিউশন সেটাকে ধ্বংস করে দিয়েছে বা তাকে রিপ্লেস করে দিয়েছে। এটা ভুল ধারণা, এটা একটা কতগুলো পপুলিস্ট কথা বা মিসকনসেপশন আমি বলতে পারি। এটা মিসকনসেপশন, যেটা অর্ধেক সত্য কথা, পূর্ণ সত্য নয়, বা এটা মিসকনসেপশনই নিতে পারো, যেটা মিথ্যে একটা জিনিস। সত্যটা তাহলে কি, সত্যটা হচ্ছে যে এসে সবার আগে সে মেশিনই জেনারেট করছে, করে ওয়ার্কফোর্স বডিকে কাজে লাগিয়ে যে সমস্ত কাজগুলো করা হয় সেগুলোকে সে রিপ্লেস করছে। কারণ ব্রেন যাদের আছে, সেই ব্রেনের একটা ভাববার ক্ষমতা আছে, তো সেই ভাবনা থেকে সে কি করবে, নতুন রকম ভাবে সে নিজের যে পজিশন, সেই পজিশনটিকে চেঞ্জ করতে পারবে। তার ব্রেন যদি অ্যাক্টিভ থাকে তাহলে সে আজকে যদি সে সাংবাদিক হয়, কালকে গিয়ে দেখবে সে শিক্ষক হয়ে যাবে, প্রফেসর হয়ে যাবে। এবং আমরা তো দেখছি এটা, যে সাংবাদিকরাই গিয়ে সেখানে জার্নালিস্ট হয়ে যাচ্ছে, সাংবাদিকরাই গিয়ে তোমরা দেখবে পলিটিশিয়ান হয়ে যাচ্ছে, পলিটিশিয়ানরাই গিয়ে দেখবে টিচার হয়ে যাচ্ছে, প্রফেসররাই গিয়ে দেখবে সেখানে জার্নালিস্ট হয়ে যাচ্ছে। এগুলোই তো হচ্ছে, তার কারণ তার ব্রেনের ক্যাপাসিটি আছে, সে বডিটাকে কাজে লাগায় না, সে ব্রেনটাকে কাজে লাগায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে সেটাকে ওই কারণে রাতারাতি রিপ্লেস করতে পারবে না। সো ব্রেনকে রিপ্লেস করা এতটা সহজ নয়, হিউম্যান ব্রেনকে রিপ্লেস করা এতটা সহজ নয়। তাহলে যেটাকে রিপ্লেস করাটা সহজ সেটা হচ্ছে যারা ব্রেনের পরিবর্তে যারা বডিকে কাজে লাগায়। তাহলে মানুষ, আমি পুরুষ বলছি, কিন্তু কোন পুরুষকে সেটা অ্যাটাক করবে সবার আগে? সেই পুরুষকে অ্যাটাক করবে যে বডিকে কাজে লাগিয়ে কাজ করে। কিন্তু আমরা জানি যে বেশিরভাগ কাজ আমাদের বেশিরভাগ কাজ আমরা জানি যে সেখানে যেগুলোকে বলি সরাসরি বডি চালিত যে সমস্ত কাজ, বডির মাধ্যমে যে সমস্ত কাজ, সেই সমস্ত কাজগুলো আমরা জানি যে আমাদের যারা হচ্ছে ডিপ্রাইভ সেকশনস তারা করে, বিশেষ করে মহিলাদের কথা বলতে পারি, তারা করে, তাদেরকে দিয়ে করানো হয়। তাদেরকে যেহেতু সোসাইটি ওই রকম ভাবেই দেখে এসেছে, ওই রকম ভাবেই ট্রিট করেছে, তাদেরকে ওই রকম ভাবেই সেকেন্ড সিটিজেন হিসেবে কনসিডার করেছে। তো ওই জায়গাতে আমরা নতুন কতগুলো ডেভেলপমেন্টস দেখতে পাচ্ছি, প্রত্যেক দিন নতুন কতগুলো। এত এক প্রকার তোমরা কিচেনের দিকেই তাকিয়ে দেখো যে কত নতুন জিনিসপত্র চলে এসেছে, কত নতুন জিনিস চলে এসেছে। তো এগুলো তো একটা করার জন্য তো মানুষের প্রয়োজন পড়তো, কিন্তু সেই মানুষগুলোর আর প্রয়োজন পড়ছে না।
এখন মেশিন এসে সেগুলো করে দিচ্ছে, মেশিন করে দিচ্ছে। সো এটা একেবারেই স্বাভাবিক কথা, সহজ কথা, সাধারণ সত্য কথা যে যারা বডিকে কাজে লাগিয়ে কাজ করছে তাদের রিপ্লেসমেন্টটা সবার আগে হবে। এবং সেখানে একজন পুরুষ যে নিজেকে সোসাইটির মধ্যে সুপিরিয়র পজিশনে রেখেছে তার রিপ্লেসমেন্ট এত সহজে হবে না, বরং যে ইনফেরিয়র পজিশনে আছে তার রিপ্লেসমেন্টটা খুব তাড়াতাড়ি হবে। সো যখন আমি পুরুষের কথা বলছি, জেন্ডারের পার্সপেক্টিভ থেকে যখন দেখছি, তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমি দেখবো যে সে পুরুষকে সে এতটা অ্যাটাক করতে পারেনি, মহিলাকে অ্যাটাক করতে বেশি করেছে। এইটা কিন্তু সাধারণ, যেমন গ্লোবালাইজেশন শেষে আমাদের ভালনারেবল সেকশনস, মহিলাদের উপরে যারা নিম্নমানের জব করে তাদেরকে অ্যাটাক করেছে। সো গ্লোবালাইজেশন তো আর কিছুই না, গ্লোবালাইজেশন হচ্ছে কি একটা কমিউনিকেশন, আর্টিফিশিয়াল টেকনোলজির উপর বেস করে কতগুলো কমিউনিকেশন সিস্টেমটিকে ইজি করে দেওয়ার ফলে এটা হচ্ছে যে আমি বাড়িতে বসে অর্ডার দিয়ে দিচ্ছি। সো আমার আর মানে ধরে নাও কাইন্ড অফ যে আমার বাড়িতে রান্না বান্নার কাজের লোকের অভাব প্রয়োজন পড়ছে না, আমি যখন খুশি তখন অর্ডার করতে পারি, 10 মিনিটের মধ্যে হয়তো খাবার চলে আসবে আমার মুখের কাছে। সো এই যে লেবারটা, তাহলে ব্রেক করে গেল, এর মধ্যেও তোমরা দেখবে যে ফ্যামিলির কালচারটা সেটাকেও সে ব্রেক করে দিল। মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে তোমরা যে কোনো সেক্টরে অ্যাপ্লাই করতে পারো। সো এই যে ফ্যামিলির যে কনসেপ্ট যেটা ছিল, বিশেষ করে আমাদের সোসাইটিস গুলিতে, আমাদের মতো দেশে যেখানে ফ্যামিলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, তো সেখানেও দেখবে ফ্যামিলির কনসেপ্ট আর গড়বে না, মানে গড়ে ওঠার আগেই সেটাকে সে ধ্বংস, মানে গড়তেই দেবে না, আইডিয়াটিকে কনস্ট্রাক্টিভ হতে দেবে না, গঠনই হতে দেবে না। কারণ ফ্যামিলি তখন গড়ে উঠবে যখন আমার পরিবারে একজনের অত্যধিক বেশি মেম্বার থাকবে। কিন্তু আমার সব চাহিদাগুলো যদি মেশিন পূরণ করিয়ে দিতে পারছে, আমার চাহিদাগুলো যদি কোনো বাইরের কোনো একজন ব্যক্তি আমাকে সাপোর্ট করছে, মানে খাবার দিয়ে দিচ্ছে বাইরে থেকে এসে, তাকে বাড়িতে আমার ঢোকানোর প্রয়োজনও পড়ছে না, দরজা থেকেই আমি হাত বাড়ালেই খাবারগুলো পেয়ে যাচ্ছি, তাহলে ফ্যামিলির আইডিয়াটিকেও সে কিন্তু ধ্বংস করেছে। সো সেগুলো একটা ইনস্টিটিউশনাল পার্ট, সেখানে আমি যাচ্ছি না। আর অনেক কিছুর মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে অ্যাপ্লাই করা যেতে পারে, বাট মোটামুটি এটা বোঝার চেষ্টা করো যে পুরুষকে কিন্তু অ্যাটাক করাটা এত সহজ হবে না, কিন্তু যারা পুরুষের নিচে যারা আছে তাদেরকে অ্যাটাক করাটা অনেকটা সহজ। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের লাভটা হচ্ছে যে আমাদের জীবনযাপনটাকে অনেক ইজি করে দিচ্ছে, কিন্তু কোন জীবনযাপন, কার জীবনযাপন, এই প্রশ্নটা করতে হবে। কার জীবনযাপন, কোন জীবনযাপন? তো জীবনযাপনটা ইজি করছে ইন জেনারেল মানুষের, কিন্তু যখন আমি এখানে বাঁচতে শুরু করবো, যে কোন মানুষগুলো সেগ্রিগেট করতে শুরু করবো, তখন দেখবো সেই মানুষগুলোর মধ্যে যার আইডেন্টিটি হচ্ছে পুরুষ, তারটাকে অনেক সহজ করে দিয়েছে, বাকিদেরটা সহজ করতে পারেনি, তার জন্য এটা ক্ষতিকারক হিসেবে উঠে এসেছে স্পেসিফিক্যালি যদি বল। তাহলে এই জায়গা থেকে আমি দেখতে পাবো যে আমার আইডেন্টিটি পুরুষ হওয়ার কারণে কিন্তু এটা হয়নি। দ্বিতীয়, আমার আইডেন্টিটি হচ্ছে যে আমি পার্টিকুলার একটা দেশের মধ্যে যখন বসবাস করি, তখন হয়তো আমার একটা পার্টিকুলার রিলিজিয়নের মধ্যে আমি বসবাস করি, একটা পার্টিকুলার রিলিজিয়নের মধ্যে আমি আছি। এখন রিলিজিয়নের মধ্যে যখন আমি পার্টিকুলার আছি, তখন একেবারে সাধারণ সত্য কথা যে সেই রিলিজিয়ান্স মানে সংখ্যাটা আমার বড়, আমার আইডিওলজির একটা বিশেষ বড় প্রভাব আছে। সে রাতারাতি এত সহজে অন্য আইডিয়াকে অ্যাকসেপ্ট করে না, এটাই আমরা জানি। যেমন ইসলাম লিবারালিজমের অনেক আইডিয়াকে অ্যাকসেপ্ট করেনি, যেমন ফেসবুককে অ্যাকসেপ্ট করেনি, অনেক আইডিয়াকে, জানো যে আরব স্প্রিং এর কথা এর আগে দিন তোমাদের বলছিলাম, যে লিবারালিজমের যে অনেক নতুন নতুন ইনোভেশনস সেগুলোকে তারা অ্যাকসেপ্ট করেনি, তারা নিজের মতো করে করলো, তারা নিজের মতো করে গড়ে নিয়েছে। সেখানে তারা যখন গড়েছে সেটাকে, তখন নিজেদের প্রিন্সিপালস আইডিওলজিগুলোকে সেখানে ইম্পোজ করেছে। তো সেখানে তারা ওই লিবারালিজমের যে বেসিক আইডিওলজি, ইন্ডিভিজুয়ালিজমস, রাইট টু স্পিচ, এক্সপ্রেশনস, ওগুলোকে ভ্যালুস দেয়। সো মোটামুটি এখানে আমরা দেখতে পাচ্ছি, যদি আমি এমন একটা দেশে বসবাস করি যে দেশে আমি একটা মেজরিটির মধ্যে বিলং করি, মেজরিটির মধ্যে, তাহলে আমার আইডিওলজি সেখানে বারবার সেখানে একটা গেট কিপিং রোল প্লে করছে, গেট কিপারের রোল প্লে করছে, যে তাকে প্রবেশ করতে দেয় না। মানে এগুলো আমরা দেখতে পাই না খালি চোখে, এগুলো দেখার জন্য তোমাকে ফিলোসফিক্যাল তোমার একটা ইনসাইট লাগবে, অন্তর্দৃষ্টি লাগবে, দার্শনিক অন্তর্দৃষ্টি লাগবে। তোমাকে এগুলো বুঝতে হবে যে আমি চারপাশে আমাকে ঘিরে রয়েছে একটা আইডিওলজি, আমি একটা পার্টিকুলার ধর্মের মধ্যে বসবাস করি, সেই ধর্মের একটা আদর্শ আমাকে চারপাশে আমাকে ঘিরে রয়েছে। যেমন আমাদের পৃথিবীকে ঘিরে রয়েছে বিভিন্ন যেমন লেয়ার, ট্রপোস্ফিয়ার থেকে শুরু করে বিভিন্ন যে স্ফেয়ার গুলো আছে, সেই সমস্ত স্ফেয়ার গুলো ঠিক এইরকম ভাবে আমাদেরকে ঘিরে রয়েছে আমাদের আইডিওলজি। আমি যে আইডিওলজিতে বিলং করি, যে রিলিজিয়নে বিলং করি, সেই রিলিজিয়নের যে পার্টিকুলার আইডিওলজি, যে প্রিন্সিপালস, সেগুলো আমাকে ঘিরে রয়েছে। এত সহজে সেগুলোকে প্রবেশ করতে দেয় না। একটা সহজ বিষয় ভেবে নাও, সহজ জিনিস ভেবে নাও, যে আমি আজকে রিলিজিয়ন ফলো করি, আমি আজকে একটা পার্টিকুলার রিলিজিয়ন ফলো করি, ধরে নাও আমি হিন্দুইজম ফলো করি, আমি রোজ সকালে উঠে গান শুনতে ভালোবাসি, কীর্তন শুনতে ভালোবাসি, বা ওই রাম নাম শুনতে ভালোবাসি, বা যেগুলো বলে না গান, যেগুলো ধর্মীয় গান, সেগুলো শুনতে ভালোবাসি। আমি রোজ সকালে উঠে ধরে নাও আমি ফোনে এখন ওটা চালিয়ে দিই, কিংবা আমি ওই রিলেটেড কোনো সাধু সন্ন্যাসীর কোনো হয়তো সেখানে কমেন্টস পড়ি, শুনি, দেখি,
তো এটা হয় বলে কি হয়, এটা হয় বলে মানে আমি এগুলো করি বলে আমাকে কিন্তু অন্য আইডিওলজি গুলো ছুতে পারছে না, আমার কাছে পৌঁছতে পারছে না। কেন পৌঁছতে পারছে না? কারণ অ্যালগরিথমের যে চেইন সিস্টেম বা ইন জেনারেল মানুষের যে কমিউনিকেশন যে প্যাটার্ন, সেখানে আমরা কি দেখতে পাবো? সেই প্যাটার্ন বলছে যে আমি বারবার যখন আমি একটা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবো যে হয়তো এই ধর্মের বিষয়গুলোকেই প্র্যাকটিস করে, তখন তার সাথে আরো যারা রিলেটেড আছে একই আইডিওলজির মধ্যে, তাদের সাথে আমার সম্পর্কটা বেশি তৈরি হবে। এটাকার বাস্তবতা। ঠিক একই রকম ভাবে সোশ্যাল মিডিয়াতে আমি যেগুলো দেখি, রোজ সকালে ইউটিউবে গান চালাই, তো সোশ্যাল মিডিয়া আমাকে কি করে, বুঝে গেছে যে আমি কি পছন্দ বোধ করি, তো আমার নেটওয়ার্কটিকে সে কিভাবে ডেভেলপ করে না, ওই রিলেটেড কন্টেন্ট আমাকে পাঠাতে শুরু করে আমার হচ্ছে কিন্তু টাইম লাইনে, আমি সেগুলোই দেখি। তো ফলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে যে কিছু একটা ডেভেলপ করেছে, একটা নতুন আইডিওলজি, আমার কাছে সেটা পৌঁছতে পারছে না। কেন? কারণ সে এক্সেস পাচ্ছে না, তো আমি ওটাকে এতটা ভ্যালু দিই না, তো আমি তো এতটা ভ্যালু দিই না, সো আমার কাছে এক্সেস পাচ্ছে না। সো আমি এইরকম ভাবে একটা আইডিওলজিতে ঘিরে আছি, যে আইডিওলজি আমাকে সবসময় এরকম ভাবে ঘিরে রেখেছে এবং আমাকে প্রোটেকশনের কাজটা করে যাচ্ছে, আমাকে প্রোটেকশনের কাজ করছে। আমি তোমাদের এটাই বোঝাতে চাইছি যে যখন কোনো একটা পার্টিকুলার রিলিজিয়নের মধ্যে আমি বসবাস করছি এবং সেই রিলিজিয়নটা যদি মেজরিটি রিলিজিয়ন হয়, যে সেই রিলিজিয়নে মানুষের সংখ্যাটা পার্টিকুলার দেশে সেখানে সংখ্যাটা বেশি, জনগণের সংখ্যাটা সেখানে বেশি, তখন তুমি দেখবে যে সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো যে নতুন আইডিয়াগুলো সেখানে এসে অ্যাটাক করতে তাদেরকে পারে না। তাহলে অ্যাটাকটা কাকে করে? কোয়েশ্চেন্স। তাহলে অ্যাটাকটা কাকে করছে? অ্যাটাকটা তাহলে সেখানে মাইনরিটিসদেরকে সে করবে, মাইনরিটিসদেরকে সেখানে সে করবে। মাইনরিটিসদের জন্য বেনিফিশিয়াল হবে না এটা, কারণ মাইনরিটিস কারা? এবার তাহলে তোমাকে প্রশ্নটা করতে হবে, তাহলে মাইনরিটিস বলতে তার আইডেন্টিটিটা কি, কাকে আমরা মাইনরিটিস বলছি, তার ডেফিনেশন কি? না, মাইনরিটিস সে যার জনসংখ্যা কম, যার আদর্শের পাওয়ার বা জোরটা কম, যার অর্থনৈতিকভাবে সে পিছিয়ে আছে, হতে পারে বা নাও থাকতে পারে, অর্থনৈতিকভাবে সে শক্তিশালীও হতে পারে, বাট ইন জেনারেল মাইনরিটি বলতে আমরা যাদেরকে বুঝি তারা অর্থনৈতিকভাবে আমাদের দেশে পিছিয়েই থাকে। তো পিছিয়ে থাকতে পারে অর্থনৈতিকভাবে। আবার দেখবে সমস্ত দিক থেকে সে হয়তো একটা বিভিন্ন বিষয়ে মেজরিটিদের দ্বারা সেখানে হয়তো সে সাপ্রেসড, সে হয়তো সেখানে একটা ভালনারেবল পজিশনে আছে। তাহলে যখন অ্যাটাকটা সে করবে, তখন কাকে আগে করবে? ইজিলি তখন মাইনরিটিসদেরকে করতে পারবে। এর কেন করতে পারবে, উদাহরণটা কি রকম? কারণ মাইনরিটি সে যে কি করছে না, সে প্রত্যেক দিন প্রতিনিয়ত সে নিজের বিভিন্ন ধরনের এক্সপ্লয়টেশনস শিকার হচ্ছে। সে চাইছে না সেই এক্সপ্লয়টেশনস এর মধ্যে থাকতে, সে চাইছে তার বেটার লাইফ, বাকিদের মতো বেটার লাইফ চাইছে। সে যখন বাকিদের মতো বেটার লাইফ চাইছে, সে তখন কি করছে? সে তখন তার এই পার্টিকুলার যে ধর্মের যে বেড়াজাল, সেই ধর্মের বেড়াজাল থেকে বেরিয়ে সবার সাথে সে মিশতে চাইছে। সবার সাথে সে মিশে যেভাবে তার নিজের উন্নতি হবে সেইটা সে ইনশিওর করার চেষ্টা করছে। এবং সেটা করতে গিয়ে সে ধর্মও মানে না, সে ভাষাও মানে না, সে কোনো আদর্শও মানে না, সে কোনো আইডিওলজি মানে না, সে কোনো কিছুই মানে না। সে তার যখন একটাই প্রশ্ন এসে যায়, তার সার্ভাইভাল অফ ফিটেস্টের কনসেপ্ট এসে যায়, যে আমি যেহেতু শোষিত হচ্ছি, বঞ্চিত হচ্ছি, আমার কাছে বড় চ্যালেঞ্জটা হচ্ছে যে আমাকে সার্ভাইভ করতে হবে। এবং সার্ভাইভালটাই শুধু এনাফ নয়, আমাকে ওই সিকিউরিটি ডিলেমার কনসেপ্ট থেকে যেটা তোমাদের আইআরে পড়ালাম, সেটা হচ্ছে কি আমার থেকে বাকিদের লেভেলে আইদার পৌঁছতে হবে, আর নাহলে বাকিদের থেকে বেশি উচ্চ পর্যায়ে যেতে হবে, যাতে আমি আমার পজিশনসটাকে সিকিউর করতে পারি। তাহলে মাইনরিটি আবার মাইনরিটি এই কারণে দেখবে ভাইব্রেন্ট হয়, যে কোনো দেশে মাইনরিটিসরা ভাইব্রেন্ট হয়। নতুন যখনই কোনো আইডিয়া পায়, তারা যদি দেখে যেটা খুব লাভদায়ক হবে, তারা ক্যাচ করে নেয়। এবার যখনই তুমি ক্যাচ করে নিলে, তখন যিনি ওই আইডিয়াটা তোমাকে দিয়েছেন, লাভটা তো তার বেশি হবে নাকি তোমার বেশি হবে? সো এইরকম ভাবে তুমি যখন বাইরের কোনো একটা আইডিয়াকে অ্যাকসেপ্ট করবে, একটা পার্টিকুলার দেশের মধ্যেই তুমি ধরো একটা কোনো আইডিয়াকে, বাইরে থেকে আইডিয়া যেটা আসছে সেটা হয়তো নিয়ে নিলে, তো তুমি তো মেজরিটি এগেইনস্টে চলে গেলে। দ্যাট মিন মেজরিটি তো তার বেড়াজাল দিয়ে, আদর্শের বেড়াজাল দিয়ে, তার ডিসিপ্লিনের বেড়াজাল দিয়ে, প্রিন্সিপালের বেড়াজাল দিয়ে তো সেটাকে ঘিরে রেখেছে, তোমাকে প্রবেশ করতে দিচ্ছে না সেখানে, ওই নতুন আইডিয়াকে তো প্রবেশ করতে দিচ্ছে না। কারণ সে তার নিজেরটাকে উপভোগ করতে চায়, বাইরেরটাকে উপভোগ করতে চায় না। কারণ বাইরের কেউ সেটাকে ঢোকানোর চেষ্টা করছে, করে কি করছে, এদের মধ্যে ইউনিটিটাকে ব্রেক করার চেষ্টা করছে এবং তাকে হচ্ছে ক্যাপচার করার চেষ্টা করছে। তো এরা তো বোঝে সেটা। এবার যেহেতু এরা এটা বোঝে, তাই এরা বাইরের আদর্শটাকে বা নতুন কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো বিষয়গুলো তারা অ্যাকসেপ্ট করে না। কিন্তু মাইনরিটিস যারা, তারা যদি দেখে যে এটাকে ব্যবহার করে আমি লাভবান হতে পারবো, যেহেতু সে সবার আগেই সে নিজের ডেভেলপমেন্টের কারণে সে পার্টিকুলার ওই স্টিরিওটাইপস একটা জায়গার মধ্যে সে থাকতে পছন্দ করে না, সে ওখান থেকে বেরোনোর চেষ্টা করে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে বেরোনোর তাগিদ থেকেই সে কি করে, এবং সংখ্যাতেও যেহেতু তারা খুব ছোট, তো তাদের বেড়াজাল ভেদ করাটা অনেক সহজ।
তাদের আদর্শে বেড়াজাল ভেদ করাটা অনেক সহজ। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়তো সেখানে পৌঁছে গেল, বা যে কোনো আইডিয়া নতুন ইজিলি পৌঁছে যায় তাদের কাছে। তারাও জনসংখ্যা কম হওয়ার কারণে ওটাকে ইজিলি অ্যাকসেপ্ট করতে পারছে, যেহেতু তাদের কাছে ইজিলি পৌঁছে গেছে। কিন্তু যখনই তারা ওটাকে অ্যাকসেপ্ট করলো, তারা মেজরিটির এগেনস্টে চলে গেল। যখনই মেজরিটির এগেনস্টে তারা চলে গেল, তখনই সেখানে মেজরিটি আর মাইনরিটির মধ্যে সেখানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যাবে, একটা ডিবেট তৈরি হয়। এখানে তখন মাইনরিটিসদেরকে সেখানে শত্রু হিসেবে কনসিডার করা শুরু হয়, একটা দেশের কনটেক্সট থেকে, ন্যাশনালিস্ট পার্সপেক্টিভ থেকে, যে আমরা জাতিগতভাবে সেটা চাইছি না। আর জাতি বলতে সেখানে মেজরিটির অপিনিয়ন্সটাকে কনসিডার করা হয়। সো মেজরিটি চাইছে না সেটা, কিন্তু মাইনরিটিসরা চাইছে। তো মাইনরিটিসদেরকে তখন কিন্তু সেখানে, এবং মাইনরিটিসদের ইনিশিয়ালি আমরা এটাও জানি যে কোনো জিনিস যখন তুমি অ্যাকসেপ্ট করবে, ইনিশিয়ালি সে তোমাকে এক্সপ্লয়েট করবে না। লাইক জিও, দ্য ফর্মুলা অফ জিও, যে শুরুতে তোমাকে সে বেনিফিট দেবে, এটাই নিয়ম। এই নিয়মেই বিজনেস রান করে, যে সে প্রচুর ইনভেস্ট করেছে, তুমি ওর ফায়দাটা তুলবে কিছু 1-1.5 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর তুমি তার ফায়দাটা তুলতে পারবে, কারণ সে শুরুতে এক্সপ্লয়টেশন করে না, এক্সপ্লয়েট করে না সে শুরুতে। এর আগেও তোমাদের ফেসবুকের কাহিনীগুলো বলছিলাম যে কিভাবে গ্লোবাল পলিটিক্স বদলে দিল, ইন্টারন্যাশনাল রিলেশনস কিভাবে বদলে দিল। কিন্তু সে যেমনি দিনের পর দিন গড়াতে শুরু করলো, যখন তার নিজের নেগেটিভ আউটকাম গুলো বেরিয়ে আসতে শুরু করলো, যে সে নিজেই হচ্ছে ফেসবুক নিজেই দিয়ে মানুষের আইডিয়া বা যে আইডেন্টিটি সেটাকে ধ্বংস করছে। সে 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 কি বলবো, যে ফেক নিউজ স্প্রেড করছে, মিস ইনফরমেশন স্প্রেড করছে। সে যখনই আমরা দেখলাম যে টাইম টু টাইম দেখতে পাচ্ছি যে আমরা সেখানে মানুষের যে প্রাইভেসি সেটাকে নষ্ট করছে, ডেটা লিক করছে, ফরেন ইন্টারফিয়ারেন্স গুলোকে অ্যালাউ করছে। এই সমস্ত ঘটনাগুলো যখন উঠে আসতে শুরু করলো, আমরা কি দেখলাম? আমরা বুঝে গেলাম যে সে কিন্তু তার বিজনেসের কারণে একটা সময় কিন্তু তার নিজের বেনিফিট যেটা বা তার পজিটিভ দিক, সেটা কিন্তু যেই দিকটাকে আমি অ্যাকসেপ্ট করার পর আমার লাভ হবে, সেটা আমাকে এনজয় করতে দিয়েছে। এইবার সে তার নিজের আসল রূপ দেখাতে শুরু করেছে। ঠিক সিমিলারলি এখানেও ঠিক একই আইডিয়া, যে শুরুতে তুমি সেটা বুঝতে পারবে না, যখন তোমার বেনিফিট হচ্ছে, লাভবান হচ্ছে, মেজরিটিরাও কিন্তু তোমাকে দেখে ভয় পাবে, যেহেতু অনেক উন্নতি করে ফেলেছে নতুন নতুন এই টেকনোলজিকে বা নতুন নতুন ইনোভেশন গুলোকে কাজে লাগিয়ে। তাহলে একে বেশি উঠতে দেওয়া যাবে না, কারণ এ বেশি যদি উঠে যায়, লাভটা যদি সে আদায় করে নেয়, তাহলে সে কি হবে? লাভটা বেশি আদায় করে নিলে সে কিন্তু সুপিরিয়র হয়ে যাবে, আমরা সেখানে কিন্তু ইনফেরিয়র হয়ে যাব। এটা করতে দেওয়া যাবে না। তো তখন সে এখানে মেজরিটি তখন মাইনরিটিসদেরকে সেখানে কিন্তু এক প্রকার অ্যাটাক করতে শুরু করে, অ্যান্টি ন্যাশনাল হিসেবে দেখাতে তাদেরকে শুরু করে, দেখাতে শুরু করে, তাদেরকে আদার্স হিসেবে কনসিডার করতে শুরু করে, যে ওরা হচ্ছে আদার্স, ওদের কোনো পরিচয় নেই, নিজস্ব কোনো সংস্কৃতি নেই। কারণ আমাদের সংস্কৃতিটাকে আমরা টিকিয়ে রাখতে চাই, আর ওরা দেখো নিজেদের কোনো সংস্কৃতি নেই, যা পায় তাই খায়, যা পায় তাই পড়ে নেয়, যা পায় তাই করে, যা পায় তাই শিখে নেয়, যা খুশি তাই করে, এদের কোনো নিজস্বতা নেই। সো এরা আমাদের জাতির মধ্যে বিলং করে না, আমাদের যে জাতি সে জাতির মধ্যে বিলং করে না। তো এরা হচ্ছে বেজাতি বা অ্যান্টি ন্যাশনালস বলতে পারো, যে এরা হচ্ছে অ্যান্টি ন্যাশনালস। এইরকম ভাবে তাদেরকে আইডেন্টিফাই করা হয়। সো এইটা আমরা একেবারেই আমরা দেখতে পাই কি ধীরে ধীরে এইরকম ভাবে দেখতে পাই যে মাইনরিটিসরা যখনই এটাকে অ্যাকসেপ্ট করে, তখন তাদের লাভ একটা সময় একটা লেভেল পর্যন্ত হয়, কিন্তু এটা একেবারেই ভুলে গেলে চলবে না যে তারা খুব একটা বেশি দূরে যেতে পারবে না, কারণ মেজরিটি তাদেরকে কিন্তু অল টাইম ওয়াচ করছে। মেজরিটির যে আইডিওলজি, সেই আইডিওলজির মধ্যে, এবং মাইনরিটির যে আইডিওলজি, যার আইডিওলজি বলে অ্যাজ কিছু নেই, সে সব সময় নিজেকে ওপেন করে রেখেছে, যে তার যেখানে সার্ভাইভাল, যে বিষয়টা পার্টিকুলারলি তার সার্ভাইভালকে ইনশিওর করতে পারবে, যে বিষয়টা তার পার্টিকুলারলি ডেভেলপমেন্টকে ইনশিওর করতে পারবে, সেটাকেই সে তার নিজের ডিসিপ্লিন হিসেবে মেনে নেবে। আমি ক্লাসে আছি, ক্লাসটা শেষ করে ফোন করছি। হ্যাঁ, সো তাকেই সে অ্যাকসেপ্ট করে নেয়। তো এই যে পার্টিকুলার বিষয়গুলো আমরা দেখতে পাই কি, যে এটা একটা কন্ট্রোভার্সি একটা ক্রিয়েট করে দেয়, একটা কনফ্লিক্টের জায়গাকে ওপেন করে দেয়। দেশে আমরা যখন কোনো একটা সিচুয়েশনকে দেখি, কনফ্লিক্টের সিচুয়েশনকে দেখি, তখন আমরা দেখি যে কনফ্লিক্টের একটা বড় পয়েন্টই হচ্ছে এটা, যে একটা আইডিওলজিক্যাল ডিবেট সেখানে কিন্তু অটোমেটিক বা কাইন্ড অফ এখানে যে দাঙ্গাগুলো আমরা দেখি, অটোমেটিক এই জিনিসগুলোর কারণে সেগুলো উঠে আসে, যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, খালি চোখে যেগুলো আমাদের চোখে ধরা দেয় না। এগুলো হচ্ছে বেসিক জিনিস, এগুলো হচ্ছে ভেতরের, এগুলোকে বোঝার জন্য ফিলোসফিক্যাল ইনসাইট লাগবে তোমার, এইরকম ভাবে তোমাকে এগুলোকে বুঝতে হবে। তো এইটা একটা হতে পারে, তাহলে আমি মেজরিটির মধ্যে বিলং করি, সে কারণে আমাকে অ্যাটাকটা সে করতে পারবে না, অ্যাটাকটা ওকে করবে। প্রথমে প্রলোভন দেখাবে, প্রলোভন দেখিয়ে তার কিছুটা বেনিফিট তাকে কিছু দেবে, তারপরে সে ওদেরকে দেখিয়ে, ওর চেষ্টাটাই হচ্ছে যে আমি ওদেরকে দেখিয়েই বাকিদেরকে ইনফ্লুয়েন্স করবো যে চলো তুমিও এটাকে ব্যবহার করো। কিন্তু মেজরিটিরা তো সেখানে সাবধান হয়ে যাবে, তারা তো বোঝে ভালো মন্দ তাদের নিজেদের, এবং ভালো মন্দ বোঝে বলে সে কিছু মানুষ হয়তো তাদের মধ্যে থেকেও, মেজরিটির মধ্যে থেকেও সেটা হয়তো অ্যাকসেপ্ট করতে পারে, করেও কিন্তু দেখা যাবে যে তারা কালেকটিভলি
কিছু অল্প সময়ের মধ্যে গিয়ে ডিসিশন নিয়ে নেয় যে না এটাকে আমরা অ্যাকসেপ্ট করবো ঠিকই, কিন্তু আমরা নিজেদের মতো করে এটাকে অ্যাকসেপ্ট করবো, নিজেদের আদর্শে এটাকে অ্যাকসেপ্ট করবো, নিজেদের মতো করে গড়ে নেবো। যেমন আমরা ফেসবুককে এখন নিজেদের মতো করে গড়ে নিয়েছি। এতদিন ফেসবুক আমাদের দেশে যা খুশি তাই করছিল, এত বড় বড় আন্দোলন ঘটিয়ে দিল, মানুষের পক্ষে সেখানে কথা বললো, ডেমোক্রেটিক রেভলিউশন ঘটিয়ে দিল, সরকারও সেটাকে ঠিক আছে চলো বাধ্য হয়ে অ্যাকসেপ্ট করলো। এখন সরকার বুঝে গেছে যে চলো এইবার মোটামুটি আমি একটা পাওয়ারে এসে গেছি, বুঝে গেছি তোমার অ্যাক্টিভিটি গুলো, এবার তোমাকে আমি এবার শেকল পড়াতে শুরু করবো। দিল শেকল পড়াতে, পড়িয়ে দিল, নতুন নতুন লস গুলো নিয়ে আসলো, নিয়ে এসে প্রথমে নোটিফিকেশনস নিয়ে আসলো 2021-এ, তারপরে দেখবে 24-এ 23-এ এসে আইন নিয়ে আসছে, আইন নিয়ে এসে শেকল পড়িয়ে দিল। তো এটাই করে বেসিক্যালি। কি করলো না, আমার দেশের আদর্শ অনুসারে তোমাকে রান করতে হবে, আমার দেশের সিস্টেম অনুসারে রান করতে হবে। আমার দেশে ধর্ম নিয়ে তুমি কিন্তু এখানে খিল্লি করতে পারবে না। কেউ একটা মিমিক্রি ছড়িয়ে দিল, কেউ একটা সেখানে ধর্ম নিয়ে সেখানে খিল্লি করছে, আর তুমি সেটাকে মজা নিচ্ছ, মজা নিতে দিচ্ছ, এইটা চলবে না। এত স্বাধীনতা তোমাকে দেওয়া যাবে না। তুমি স্বাধীনতা দেওয়ার একটা প্ল্যাটফর্ম, কিন্তু এত স্বাধীনতা আমি তোমাকে দিতে দেবো না। তো দেখো ওখানে দিচ্ছে না, তাহলে মেজরিটিদের মতো সেখানে চলছে। মেজরিটিরা যেহেতু কন্ট্রোল করে সরকারকে, এবং তাদের মধ্যে থেকে কিছু এলিট, তো তাদের কথা মতো সেখানে রান করছে। সেটা হচ্ছে বাস্তবতা। তাহলে আমি একজন কোথায় বিলং করছি, কোন সেকশনে আমি বিলং করছি, মানে একটা সংখ্যার দিক থেকে মেজরিটি নাকি মাইনরিটি, সেইটার উপরও নির্ভর করছে যে আমার পজিশন কি হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভালো, কিন্তু কার জন্য ভালো কার জন্য খারাপ এটা ক্যালকুলেট করতে হবে। এটা ইজিলি এই জায়গাতে কিন্তু এটা পরিষ্কারভাবে বেরিয়ে আসে, এটা কিন্তু কোনো সন্দেহের জায়গা রাখে না। সহজ একটা বিষয় ক্যালকুলেশন। নাম্বার 2। নাম্বার 3 কি হতে পারে? নাম্বার 3 হতে পারে যে আমার আইডেন্টিটি কি। আমার আইডেন্টিটি হচ্ছে যে আমি পার্টিকুলার একটা দেশে বসবাস করি, একটা রিজিয়নে বসবাস করি, তাহলে সেই রিজিয়ন্সের একটা আইডেন্টিটি আছে। আমি এখন গ্লোবাল সাউথে বসবাস করি, আমি সাউথ এশিয়াতে বসবাস করি, আমি ডেভেলপিং কান্ট্রিজে বসবাস করি। এখানে 3টে অপিনিয়ন, তুমি আইডেন্টিটি আমার পেয়ে গেলে। তাহলে ছোটটা দিয়ে শুরু করি। ছোটটাতে কি আছে না, ছোটটাতে আছে আমার এখানে আমি গ্লোবাল সাউথে মানে আমি সাউথ এশিয়াতে বিলং করি। সাউথ এশিয়া বলে একটা রিজিয়ন্স আছে, সেই রিজিয়নে আমি বিলং করি। এখন সাউথ এশিয়া রিজিয়ন্স আমি এটাকে কেন বলছি, মানে এটাকে অন্য নামেও তো ডাকা হতো, তো সাউথ এশিয়াই কেন বলছি? তার কারণ পার্টিকুলার এটাকে যখন একটা নাম দেওয়া হচ্ছে এবং বাকিগুলোর থেকে যখন আলাদা করা হচ্ছে, করে এটাকে নাম দেওয়া হচ্ছে যেটা এটা সকলের থেকে আলাদা, বাকিদের থেকে আলাদা, আর এই কারণে আলাদা হওয়ার কারণে একটা আলাদা নাম থাকবে, তখন এই আলাদাটা কি সবার আগে বুঝতে হবে। আলাদাটা কি? তো সাউথ এশিয়া বলতে আমরা যেটা জেনারেলি বুঝি সেটা হচ্ছে যেখানে একটা কমন ল্যাঙ্গুয়েজ আছে, কমন সেখানে একটা কালচার আছে, কমন সেখানে একটা রিলিজিয়ন আছে, কমন সেখানে একটা ট্র্যাডিশন আছে, কমন একটা হিস্ট্রি আছে, কমন একটা জিওগ্রাফিক্যাল একটা কিন্তু ফ্যাক্টরস আছে। এগুলো হচ্ছে কমন, যেগুলো বাকি দেশগুলোর সাথে মেলে না। যেহেতু মেলে না তাই এটা সাউথ এশিয়া নামক একটা আলাদা নাম ধারণ করেছে। তাহলে আমরা জানি যে আমরা যে ভাষাতে কথা বলছি সেই ভাষাতে দেখবে এই রিজিয়ন্সে, বিশেষ করে সেই রিজিয়ন্সে দেখবে একটা বড় সংখ্যক জনগণ তোমরা খুঁজে পাবে। যে কালচারটা আমরা ফলো করছি সেই সিমিলার কালচার তোমরা এই সমস্ত দেশগুলিতে খুঁজে পাবে। যে ধর্মটা আমরা পালন করছি সেই ধর্মটার প্রভাব প্রতিপত্তি বা এই ধর্মটার ছড়িয়ে ছিটিয়ে এই সমস্ত দেশগুলোতেই পাবে। যে 8টা সাউথ এশিয়ার যে দেশ সেখানে তোমরা খুঁজে পাবে। যে হিস্ট্রিটা আমরা ক্যারি করছি সেই হিস্ট্রিটা দেখবে এই সমস্ত দেশগুলোরও কিন্তু সেম হিস্ট্রি, একই হিস্ট্রি। আমাদের যা ইতিহাস আছে তাদেরও তাই ইতিহাস। সো আমাদের যা বিশেষত্ব আছে, জিওগ্রাফি যখন কোনো একটা সাইক্লোন হিট করছে তখন প্রতিবেশী দেশগুলোতেও তার ইম্প্যাক্ট গিয়ে পড়ছে, তাহলে জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরস গুলো কিন্তু একই রকম। সো এই যে সিমিলারিটিস গুলো যেটা এই রিজিয়ন্সটিকে বাকিদের থেকে ভিন্ন করে, এবং ভিন্ন করে বলে একটা তার ভিন্ন নাম আছে, ভিন্ন পরিচয় আছে, এইখানে আমাকে এবার বুঝতে হবে যে আমি কে। এইখানে আমাকে বুঝতে হবে, এটাকে যদি আমি বাকিদের থেকে কম্পেয়ার করি তাহলে আমি বুঝতে পারবো যে বাকিরা আমার থেকে কি এগিয়ে আছে নাকি পিছিয়ে আছে, এটা আমাকে বুঝতে হবে। তাহলে আমি যদি পিছিয়ে থাকি অফকোর্স তার মানে আমার রিজিয়ন্স হিসেবে এটাকে আমাকে অ্যাটাক করবে সবার আগে। রিজিয়ন্স হিসেবে এটা নেগেটিভ কনসিকুয়েন্সটা আমাকে ফেস করতে হবে যদি পিছিয়ে থাকি, কারণ আমি উইক। পিছিয়ে আছি মানে উইক। সে এখন অর্থনীতির দিক থেকে হতে পারে, বিভিন্ন টেকনোলজিক্যাল পাওয়ারের দিক থেকে হতে পারে, আইডিওলজিক্যাল পাওয়ারের দিক থেকে হবে, বিভিন্ন দিক থেকে হতে পারে। সো অন্য রিজিয়ন্স গুলোর থেকে যদি আমার রিজিয়ন্সটা পিছিয়ে থাকে তাহলে আমার একটা ভালনারেবল একটা যে তার অ্যাটাক সেটা আমাকে ফেস করতে হবে, বা তার একটা যে খারাপ দিক সেটা আমাকে উপভোগ করতে হবে, ফেস করতে হবে। তাহলে একটা সাধারণ বিষয়, স্বাভাবিক বিষয়, জলের মতো পরিষ্কার। আবার যদি আমি এই রিজিয়ন্সের মধ্যে কান্ট্রি ওয়াইজ দেখি যে এই রিজিয়ন্সে আমি ভারতে বসবাস করি, ভারত, তাহলে ভারতকে কিভাবে এফেক্ট করবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা যদি বোঝার চেষ্টা করি তাহলে কি পাবো? ভারতকে কিভাবে এফেক্ট করবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাহলে আমি যখন ভারতের কথা বলছি সাউথ এশিয়ার মধ্যে, তখন আমাকে বাকি দেশগুলোর সাথে এটাকে কম্পেয়ার করতে হবে, এবং বাকি দেশগুলোর সাথে কম্পেয়ার করতে গিয়ে আমি দেখবো যে বাকিরা সবাই আমার থেকে ছোট,
তারা জনসংখ্যাতে ছোট, তারা ইকোনমিক পাওয়ার্সে ছোট, তারা মিলিটারি পাওয়ার্সে ছোট, তারা আইডিওলজিক্যাল পাওয়ার্সে ছোট, তারা কালচারাল পাওয়ার্সে ছোট, এবং তারা আমার উপর নির্ভরশীল, আমার উপর তারা ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, অনেকটাই দাঁড়িয়ে আছে। এবং আমার মধ্যে যে পরিবর্তনগুলো আসছে, যদি কিছু আসে তাহলে তাদের উপরেও কিন্তু সেই পরিবর্তনগুলো গিয়ে ঘটছে, সেই পরিবর্তনগুলো রিফ্লেকশনস আমরা দেখতে পাচ্ছি। তাহলে স্বাভাবিক বিষয় হচ্ছে যে এখানে আমি যদি নিজের মতো করে কোনো একটা আইডিওলজিকে অ্যাকসেপ্ট করি, তাহলে অফকোর্স সেটা বাকি দেশগুলোকে এখানে কি করবে, বাকি দেশগুলোকে সেখানে কিন্তু এক প্রকার বলতে পারো যে সেই সেম আইডিওলজিটা কিন্তু আমার স্বার্থকে সুরক্ষা করার কাজ করবে। আজকে যদি ইন্ডিয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিজের মতো করে ডেভেলপ করে এবং যদি বলে যে এটা সাউথ এশিয়া দেশগুলোর কাছে সে উৎসর্গ করছে, তাহলে এখানে পরিষ্কারভাবে বুঝে নাও যে ইন্ডিয়া নিজের ইন্টারেস্টের দিক থেকে এই কথাটা বলেছে, নিজের ইন্টারেস্টটা সিকিউর হবে বলে এই কথাটা সে বলতে পারছে। একেবারে সহজ কথা, সাধারণ সত্য কথা, নিজের ইন্টারেস্টের দিক থেকে এটা বলছে সে। তাহলে নিজের ইন্টারেস্টটা সে সিকিউর করতে পারবে, তার কারণ সে যখন নিজে এটা তৈরি করবে তখন তার ওই হিস্ট্রি, তার কালচার, তার রিলিজিয়ন, তার সেখানে আরো যে সমস্ত কমন যে সমস্ত বিষয়গুলো আছে বাকিদের সাথে, সেগুলোকে নির্ভর করে সে তৈরি করবে। এবং এটা যেহেতু লিডিং পজিশনে আছে সমস্ত ক্ষেত্রে, তো যখন এটা তৈরি করবে এবং যখন এটা স্প্রেড করবে, তখন এই আইডিওলজিটাই তখন সবাইকে গিয়ে ফলো আপ করতে বাধ্য করবে। সো এখানে আমার পজিশন, তাহলে আমি দেখতে পাচ্ছি কি, যে যখন আমি ইন্ডিয়ার কনটেক্সটে আমি যখন এটাকে দেখছি সাউথ এশিয়ার রিজিয়নের মধ্যে, তখন আমি দেখছি যে আমি এখানে সুপিরিয়র পজিশনে আছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে আমাকে বিশেষ একটা, এই দেশগুলোর কম্প্যারিজনে আমাকে বিশেষ একটা ক্ষতি করতে পারবে না, বরং আমি এটার ফায়দাটা তুলতে পারবো। এবং আমি চাইলে এটাকে ওদের এগেনস্টে, ওদের কাছে, ওদের বাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়ে, ওদের দেশের ভিতরে ঢুকিয়ে দিয়ে আমার নিজের স্বার্থটাকে পূরণ করার একটা অপরচুনিটি হিসেবে বা একটা মিডিয়াম হিসেবে আমি এটাকে কাজে লাগাতে পারবো। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই কনটেক্সটে আমরা দেখতে পাচ্ছি কি, যে একটা বেনিফিশিয়াল টুল হতে পারে ডিপ্লোমেসির বা ফরেন পলিসির, যেটাকে ব্যবহার করে আমরা কি করতে পারি, আমাদের আশেপাশে যে সমস্ত দেশ, সেই সমস্ত দেশগুলোতে আমরা আমাদের নিজেদের যে ডমিনেশন, সেই ডমিনেশনসটা বা ইনফ্লুয়েন্সটা আমরা হয়তো সেখানে অ্যাপ্লাই করতে পারি, বা হয়তো জারি করতে পারি, বা হয়তো আমরা সেটা এনজয় করতে পারি। তাহলে যখন আমি এই কনটেক্সটে দেখছি, তখন কিন্তু এই সাধারণ বিষয়টা বেরিয়ে আসছে। এবার যদি আমি গ্লোবাল সাউথের কনটেক্সটে দেখি, তাহলে আমি কি পাবো? গ্লোবাল সাউথ বা ডেভেলপিং কান্ট্রিজের কনটেক্সটে যদি দেখি, কারণ ডেভেলপিং কান্ট্রিজ মানেই হচ্ছে গ্লোবাল সাউথ মোটামুটি ভাবে। তোমরা গ্লোবাল সাউথের নর্থ ডিভিশনটা তোমাদের পড়িয়েছিলাম, সিলেবাসে আমাদের আছে নর্থ সাউথ ডিভিশন। তো সেখানে তোমাদের বলেছিলাম যে এই যে সরল রেখাটা টানা হয়েছে, রেখাটা যিনি টেনেছেন তিনি এটা মোটামুটি একটা টেনেছেন, এটা অ্যাকুরেট নয়। ইন জেনারেল ধরে নাও যে পুরো পার্টটা, ওই দাগের নিচের থেকে মোটামুটি পুরো পার্টটাই হচ্ছে গ্লোবাল সাউথ। এখন সেই লাইনটা হয়তো সেখানে কোনো একটা দেশকে, মানে কোনো একটা দেশের মাঝামাঝি যেতে পারে, কোনো একটা দেশের বাউন্ডারি। মোটামুটি ভাবে বুঝে নাও যে এই ল্যাটিন আমেরিকার দেশগুলো, যেটাকে সাউথ আমেরিকা বলছি আমরা, তো তারপরে আফ্রিকার দেশগুলো, এশিয়ার যে সমস্ত দেশগুলো, এরা কিন্তু গ্লোবাল সাউথের মধ্যে বিলং করছে এবং ডেভেলপিং কান্ট্রিজের আন্ডারে এরা বিলং করে। এখন এইটা যখন আমি বলছি, তখন আমি এটা আমার অ্যাবসেন্ট মাইন্ডেই আমি কিন্তু কম্পেয়ার করে ফেলেছি। কার সাথে না, কম্পেয়ার করছি আমি কিন্তু ডেভেলপ কান্ট্রিজগুলোর সাথে, গ্লোবাল সাউথ আর গ্লোবাল নর্থ। ডেভেলপ কান্ট্রিজগুলো হচ্ছে গ্লোবাল নর্থ, আর ডেভেলপিং কান্ট্রিজগুলো হচ্ছে গ্লোবাল সাউথ। সো এইখানে আমি কি দেখতে পাচ্ছি, এইখানে আমি দেখতে পাচ্ছি যে আমার আইডেন্টিটি হচ্ছে যে আমি গ্লোবাল সাউথে বিলং করি, আমি ডেভেলপিং কান্ট্রিজ হিসেবে আমার আইডেন্টিটি একটা আছে একটা গ্লোবের মানচিত্রে। তাহলে এই জায়গায় আমি দেখতে পাচ্ছি যে আমি এই টেকনোলজিকে প্রডিউস করি না, এই টেকনোলজিকে প্রডিউস করি না। যিনি প্রডিউস করেছেন তাহলে তার নিজস্ব ইতিহাস, তার নিজস্ব কালচার, তার নিজস্ব সেখানে রিলিজিয়ন, তার নিজস্ব সেখানে যে প্রিন্সিপালস, আইডিওলজি, সেগুলোকে সামনে রেখে, সেগুলোকে মূল্য দিয়ে তিনি সেটাকে তৈরি করেছেন। তাহলে যদি দেখেন যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা বড় মানে এপিসেন্টারই হচ্ছে ইউরোপ এবং চায়না। যদি বলি বিশেষ করে চায়না এখনকার দিনে, যে যদি ইউরোপ, আমেরিকা এবং চায়নার কথা বলি, এককভাবে চায়না সেখানে একটা বড় পজিশনে আছে, আর কালেকটিভলি একটা বড় একটা অর্গানাইজেশন তৈরি হয়েছে গ্লোবাল সাউথের কিছু দেশকে নিয়ে। সেখানে ইন্ডিয়াও পার্ট, লাকিলি করোনার পিরিয়ডে এটা তৈরি হয়েছে, তোমরা যে দেখেছো কিনা আমি জানি না। সো যাই হোক, আমেরিকা লিড করবে। তো সেইখানে আমরা দেখতে পাচ্ছি কি, যে চায়নাকে কাউন্টার করার জন্য যেইভাবে এটা তৈরি করা হয়েছে, তো সেখানে আমরা কি দেখতে পাবো, আমরা দেখতে পাবো যে সেটার একটা নেগেটিভ কনসিকুয়েন্স আমাকে ফেস করতে হবে।
এখন আমি যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর বাইরে যখন স্পেসিফিক্যালি যখন আমি আনসারটা বোঝার চেষ্টা করব, তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কে হোল্ড করছে এটা আমাকে বুঝতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হোল্ডটা কার হাতে আছে? তো তাহলে বিশেষভাবে দেখতেই পাচ্ছ যে চায়নার হাতে আছে এখনকার কনটেক্সটে যদি বলি। কারণ গ্লোবাল সাউথ নর্থ এর ডিভিশন এটাকে বোঝা সম্ভব নয়, কারণ চায়নাকে আমাকে বুঝতে হবে। তো চায়না একটা ডেভেলপিং কান্ট্রিজ হতে পারে সে, কিন্তু সে একটা ভালো পজিশনে আছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কন্ট্রোল করার কাজে। তার একটা আলাদা প্রিন্সিপালস আছে, আইডেন্টিটি আছে। তাহলে তার আলাদা প্রিন্সিপাল আইডেন্টিটি গুলো কি? সে সোশ্যালিস্ট একটা কান্ট্রি, কমপ্লিট সোশ্যালিস্ট নয়, সে কিন্তু ব্যালেন্সড লিবারালিজমের সাথে সোশ্যালিজমের ব্যালেন্স করে একটা মিক্স মেথডে রান করার চেষ্টা করে। সে ভীষণ রকম ভাবে সেখানে ন্যাশনালিস্ট পার্সপেক্টিভকে ভ্যালুস দেয়, সে ভীষণ রকম ভাবে সে ইকোনমিকে ভ্যালুস দেয়, সে ভীষণ রকম ভাবে সেখানে কিন্তু হিউম্যানস যে আদার্স রাইটস গুলো আছে, পলিটিক্যাল রাইটস কিংবা অন্যান্য যে সমস্ত রাইটস গুলো, সেগুলোকে আন্ডারমাইন করে, সহজ কথায় সাধারণভাবে। তাহলে সেই কনটেক্সটে আমি যখন এটাকে দেখার চেষ্টা করব, তখন আমি দেখব যে আজকে যখন আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমি যখন গ্লোবাল সাউথে বা আমার দেশে যখন আমি অ্যাকসেপ্ট করব, তখন আমি দেখব যে সেই দেশের যে ফিচার্স গুলো সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হাত ধরে চলে আসবে। এগুলো একেবারে অঘোষিত ভাবে আসবে, তুমি এগুলো সরাসরি চোখে দেখতে পাবে না, কিন্তু আসবেই। যেমন আমরা এখন এই কম্পিউটার ব্যবহার করছি দেখে যেমন আমরা ইংরেজিটা সবাই শিখে গেছি, এই কম্পিউটার ব্যবহার করছি দেখে যেমন আমরা এই যেমন কম্পিউটারে বসে ক্লাস করছি বলে দেখে আমার টি শার্ট পরে বা একটা শার্ট পরে ক্লাস করাতে হচ্ছে, নইলে আমি হয়তো ধুতি পাঞ্জাবি পরে বসতাম, তাই না? তো কম্পিউটারের সাথে সাথে কম্পিউটার কি নিয়ে এসেছে? কম্পিউটারের সাথে সাথে কম্পিউটার আমাকে কিন্তু এই ডিসিপ্লিনটাও শিখিয়ে দিয়েছে যে যারা কম্পিউটারে বসে ক্লাস নেয় তারা উন্নত দেশের মানুষ, এবং উন্নত দেশের মানুষরা ইংরেজিতে কথা বলে, উন্নত দেশের মানুষরা সেখানে কিন্তু তাদের নিজেদের একটা ড্রেস আছে, আমাকেও সেই ড্রেসটাই পরতে হবে। আমাদের এটা অবচেতন মাইন্ডে কিন্তু ঢুকে গেছে, কম্পিউটার এটা আমাদেরকে বোঝাতে বাধ্য করেছে, মানে আমাদের এটার সাথে অটোমেটিক চলে এসেছে। আমরা এটাকে কোনোদিন কোয়েশ্চেন্সও করিনি, আমাদের চোখেই ধরা পড়েনি কখনো জিনিসটা, আমি কোয়েশ্চেন্সও করিনি। সো আমি আমার আইডেন্টিটি যেটা ছিল ধুতি পাঞ্জাবি পড়ার আইডেন্টিটি, এই দেশে বসবাস করে বা জন্মগ্রহণ করেছি বলে, তো সেইটা আমার এখন আর মাথায় নেই, আমি ভুলে গেছি, আমাকে পড়ানোই হয়নি ইতিহাস, আমি ওটার সাথে বড়ই হয়নি, আমি ওটা দেখিনি কোনোদিন। আমি যখন রামকৃষ্ণ মিশনে পড়তে গেছিলাম, পড়তাম যখন, তখন ধুতি পাঞ্জাবি পড়তাম, সেখানে একমাত্র তারাই টিকিয়ে রেখেছে সেই সংস্কৃতিটাকে, সাদা ধুতি পাঞ্জাবি সেখানে পড়তাম, রোজ সন্ধ্যাবেলা গিয়ে সেখানে মনকে শান্ত করার জন্য সেখানে আরতি করতাম, হতো এই জিনিসগুলো, টাইম মেনটেন করে খাবার দাবার খেতাম, একটা নির্দিষ্ট সময় লাইট বন্ধ করে দিত, লাইব্রেরি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যবহার করতে পারবে, এই যে ফেসিলিটিস গুলো, এগুলো এসে বদলে দিয়েছে, দিন রাতের পার্থক্য তো তারা চেঞ্জ করে দিয়েছে। যে আমি এই যে ক্লাস রাতে বসে ক্লাস করছি, এইটা তো ট্র্যাডিশন ছিল না, রাতে বসে ক্লাস হবে, কিন্তু রাতে বসে ক্লাসটাকে ওরা টেকনোলজির কারণে ইজি করে দিয়েছে। কিন্তু কিভাবে হলো? তাদের নিজেদের লাভের কারণে, কারণ তারা টাইম আর স্পেসের যে গ্যাপ, সেই গ্যাপটাকে তারা 0 পয়েন্টে নামিয়ে নিয়ে এসেছে। যে আমার কথাটা তোমাদের কাছে যদি ফিজিক্যালি পৌঁছতো, অফলাইনে যদি পৌঁছতো, সরাসরি আমি গিয়ে যদি সেখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করতাম, তাহলে সেখানে কিভাবে পৌঁছতো? 10 ঘন্টা টাইম লেগে যেত, এবং প্রত্যেকে এই একই বক্তব্য পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট সময় লেগে যেত। আমি যদি এটা পোস্টের মাধ্যমেও পৌঁছানোর চেষ্টা করতাম, রেকর্ড করে সবাইকে একই লেকচার, তারপরেও দেখতে যে একাধিক দিন সময় লেগে যেত। কিন্তু সেটা তো হচ্ছে না, ইমিডিয়েট তোমরা টাইমের গ্যাপটিকে কমিয়ে নিয়ে এসে, ডিস্টেন্সটিকে কমিয়ে নিয়ে এসে তোমরা ইজিলি এক প্ল্যাটফর্মে বসে সবাই আমার কথা শুনতে পাচ্ছ, আমিও তোমার কথা, তোমরা যে যেখানে বসে আছো সেখান থেকে তোমাদের কথা আমিও শুনতে পাচ্ছি। সো ওরা তো এটা চায়, তারা তো ইকোনমিক পার্সপেক্টিভ থেকে এইরকম ভাবে এটাকে ডিফাইন করেছে, তৈরি করেছে, তো আমরা তো ওইটাকে এখন স্বাভাবিক বলে মেনে নিয়েছি। সো এক প্রকার আমরা কি হয়েছে যে ওদের যে আদর্শ, ইকোনমিক যে আইডিওলজির যে প্রসেস, সেটাকে আমরা অ্যাডপ্ট করে নিয়েছি। এতে করে আমার নিজস্বতার জায়গাটা চলে যাচ্ছে, আইডেন্টিটি নষ্ট হচ্ছে, আমি ওদের মতো হওয়ার চেষ্টা করছি, আমরা সবাই করছি তাই। তো এই যে বিষয়গুলো তুমি যখন দেখবে যে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়তো আজকের দিনে সুপিরিয়র পজিশনে আছে চায়না, যে গ্লোবালি এখানে ডমিনেট করছে এই ফিল্ডটাকে, এবং তাকে কাউন্টার করার জন্য এখন একটা অল্টারনেটিভ ফিল্ড তৈরি, একটা গ্রুপ তৈরি হয়েছে, যেখানে ইউএস, ইউরোপ এবং ইন্ডিয়াও সেখানে আছে, ইউরোপের বেশ কতগুলো দেশ যাদের জনসংখ্যা খুবই কম, তারা এটাকে করতে বাধ্য হচ্ছে। কেন? কারণ আগামী দিনে নইলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্স, এরকম রোবট বিক্রি করে তারা ওখানকার মানুষকে রিপ্লেস করে দেবে, এবং তাদেরকে দিয়ে কন্ট্রোলটা রাখবে তাদের আদর্শের উপরে, তাদের ইকোনমির উপরে, তাদের রিলিজিয়নের উপরে, তাদের জিওগ্রাফির উপরে, তাদের সিকিউরিটিকে কন্ট্রোল করবে, এক প্রকার তাদের পুরো দেশকে কন্ট্রোলে রাখবে। তো এই কারণে তারা ভয় পেয়ে তারা নিজেরাই বলছে আমরা চায়নার বিরুদ্ধে আমরা নিজেদের মতো করে এই টেকনোলজিটাকে নিজের আদর্শে তৈরি করবো, নিজের নিয়ম কানুনকে বেস করে এটা তৈরি করবো, তারা নিজেরা এটা বলছে। তো
তো তারা গ্রুপ তৈরি করেছে এই কারণে, একাই পারবে না, কারণ এত বড় ইনভেস্টমেন্ট তাদের পক্ষে করা সম্ভব নয়, একই তো ছোট কান্ট্রি। তারা হিউম্যান ডেভেলপমেন্টে এগিয়ে থাকতে পারে, কিন্তু ইকোনমির যে পাওয়ার তাদের গ্রোথ বা তাদের যে সম্পদ, সেই সম্পদের নিরিখে তো দেশে তারা পিছিয়ে আছে অন্য দেশের তুলনায়। তো তারা তো একাই পারবে না সেটা এত বড় একটা ডেভেলপমেন্ট করতে, যেটা চায়না একাই করে ফেলেছে। সেই কারণে তারা একটা কালেকটিভ গ্রুপ তৈরি করেছে। এখন সেই গ্রুপে আমি থাকলে আমার কি হবে? আমার আইডেন্টিটিকে সেখানে কি মূল্য দেওয়া হবে নাকি মূল্য দেওয়া হবে না? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যদি সেখানে, যেহেতু আমাদের শেয়ার আছে সেখানে সেই গ্রুপে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি সেখান থেকে তৈরি হয়, তাহলে অফকোর্স সেখানে আমি জানি যে চায়নার যে হেজিমনিটা আমার উপর হয়তো আগামী দিনে আসতো বা হয়তো লাগু হতো, সেটা হবে না। আমি আমার মতো করে, যেহেতু আমার নিজস্ব ক্রিয়েটিভিটি আছে বা আমার একটা শেয়ার আছে সেটাকে ডেভেলপ করার ক্ষেত্রে, আমার কন্ট্রিবিউশন আছে, তাহলে আমি আমার নিজের মতো করে ডেভেলপ করতে পারবো। সো এই বিষয়গুলোকে তোমাকে ভালো করে বুঝতে হবে, যে গ্লোবাল পলিটিক্সের নিরিখে তোমাকে এই জিনিসগুলো বুঝতে হবে, যে আগামী দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমাকে কিভাবে তোমাকে ইনফ্লুয়েন্স করবে, কিভাবে তোমার উপর একটা ইম্প্যাক্ট ফেলবে। এটা সহজ হিসাব। এখন টিচার্স মহলে যে প্রশ্নটা বেসিক এখানে এসেছিল, তাহলে আমার এই যে আইডেন্টিটির সাথে জড়িত এই জিনিসগুলো, বিভিন্ন ধরনের আইডেন্টিটি দিয়ে এগুলো বোঝানোর চেষ্টা করলাম। এখন প্রশ্ন হচ্ছে যে পার্টিকুলার এখন কাজের যে সেক্টরস গুলো আছে সেগুলোকে কি রিপ্লেস করবে? টিচিং এর পোস্টের কথা সে বললো, আমার কাছে প্রোস এবং কনস গুলো জানতে চাইলো, যে টিচিং এর যে পোস্ট পজিশন আছে বা যে পেশা আছে, সেই পেশাটাকে কি এটাকে ইম্প্যাক্ট করবে নেগেটিভ? টিচিং এর পেশাটাকে কি করবে? এখন টিচিং এর পেশায় করবে না এই কথাটা কেউ কখনো তোমাকে বলবে না। ইন জেনারেল এই কথা, একটা জেনারেল পার্সপেক্টিভ থেকে এই ধরনের কথা কেউ তোমাকে বলবে না। টিচিংটা কেউ করবে, কিন্তু টিচিং এর মধ্যেও সেগ্রিগেশন হবে, টিচারের মধ্যে সেগ্রিগেশন হবে, টিচিং এর কাজের মধ্যে সেগ্রিগেশন হবে, এবং সেই কাজটা যিনি করছেন তাদের মধ্যে সেগ্রিগেশন হবে, পার্থক্যীকরণ যেটাকে বলি আমরা, সেটা হবে। কিভাবে হবে? তাহলে এখানে বুঝতে হবে যে টিচিং যখন বলি, তখন টিচিং বলতে আমরা যেগুলো বুঝি সেটা হচ্ছে যে জ্ঞান বিতরণ করা, এবং এটার একটা মেথড আছে, সেই মেথডকে ফলো করে আমরা করি। তাহলে সেই মেথডটা যদি মেশিন করতে পারে, তাহলে অফকোর্স মেশিন সেটা রিপ্লেস করে দেবে, তুমি সেটাকে আটকাতে পারবে না। তার ফোর্সটা অনেক বেশি, তার ইকোনমিক্যাল ফোর্স অনেক বড়। তুমি 10 দিন হয়তো সেটাকে আটকাতে পারো, 11 দিনের মাথায় পারবে না। ডিপ্রাইভ সেকশনস গুলোকে এরা যেভাবে ক্যাচ করে, তাদেরকে দিয়ে পপুলিস্ট যেভাবে কালচার তৈরি করে, সেই কালচারগুলোকে তুমি আটকাতে পারবে না। অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধরো একটা রোবট তৈরি করেছে, সেই রোবট সুন্দর করে সেখানে ব্যাডমিন্টন খেলছে, কিংবা একটা হয়তো রোবট তৈরি করেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে হয়তো সব টিচারের মতো তোমাকে হয়তো পড়াচ্ছে। এখন সেই রকম একটা ভিডিও সে হয়তো লঞ্চ করে দিয়েছে তারা, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখো কত ভালো কাজ করছে। তো এটা তো কেউ না কেউ দেখবে, তুমি হয়তো দেখবে না, তোমার আদর্শের বেড়াজালটা অনেক স্ট্রং, তুমি রিলিজিয়ান প্র্যাকটিস করো, কিংবা তুমি হয়তো কোনো যে ফিল্ডে যেটা প্র্যাকটিস করছো, যা দেখছো, যাদের সাথে মেলামেশা করছো, তোমরা শুধু ওটাই নিয়ে চর্চা করো। সো অন্য জিনিসগুলো তোমাদের মধ্যে প্রবেশ করতেই পারে না। তোমরা হয়তো নেট সেট নিয়ে পড়াশোনা করছো, তোমার বন্ধু বান্ধবের লেভেল সেই নেট সেট নিয়েই চর্চা করতে, স্ট্রং পজিশনে তোমরা সেখানে আছো সবাই, অন্যদিকে তোমাদের মাইন্ড যাবেই না, শুনবেই না তোমরা বিকল্প কিছু, আলাদা কিছু, স্ট্রং পজিশনে তোমরা আছো। কিন্তু কতদিন এটাকে স্ট্রং পজিশনে তুমি রাখতে পারবে, এইটা হচ্ছে বড় কোয়েশ্চেন। কেন? কারণ ওদের ফোর্সটা হচ্ছে কিন্তু একটা ইকোনমিক ফোর্স, পপুলিস্ট একটা ফিগার, তারা এখানে ফোর্স বা একটা আইডিওলজিকে তারা কাজে লাগায়। কিরকম ভাবে? সেটাকে যখনই তারা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিল, অটোমেটিক সেটা দেখবে, রানু মণ্ডলের ভাইরাল গানটাও আমাদেরকে শুনতে হলো, বিচ্ছিরি সে একটা গান, মানে আমার কাছে বিচ্ছিরি লেগেছে। মানে যতটা খারাপ তার গলা, ততটাই খারাপ তার ব্যক্তিত্ব, তাই না? তো আমাকে শুনতে হয়েছে, আমাকে রানু মণ্ডলের গানটাও শুনতে হয়েছে, একজন পিএইচডি স্কলার, আমাকে রানু মণ্ডলের গানটাও শুনতে হয়েছে, সেই সময় আমাকে শুনতে হয়েছে, আমাকে বাদাম কাকুর সেই বাদাম বিক্রি করার গানটাও শুনতে হয়েছে, যেটা আমার প্রয়োজন ছিল না। কিন্তু কে এটা শোনালো আমাকে এটা কে শোনালো, এটা বুঝতে হবে। আমাকে এটা শুনিয়েছে একটা পপুলিস্ট আইডিওলজি। কে কাজে লাগিয়েছে আইডিওলজিটাকে? বড় ইকোনমিক একটা ফোর্স, যে চাইছে তুমি তার আদর্শের যে সিস্টেম, যে সোশ্যাল মিডিয়াকে যেভাবে তারা আজকে ব্যবহার করতে চাইছে, সেইটা তুমি সেইভাবেও তাকে তুমি ব্যবহার করো। তুমি শুধু পড়াশোনা নিয়ে থাকবে, তোমার ডিসিপ্লিনের মধ্যে আটকে থাকবে, এটা হবে না। ওদের জিনিসটা তোমাকে দেখতে হবে, ওদেরটাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো তারা কি করলো তার জন্য? যারা হচ্ছে ব্রেনটাকে কাজে লাগায়, যারা ব্রেনটাকে কাজে লাগায় না, যারা নিজেদের ওই ইকোনমিক প্রসপ্যারিটির কারণে, সিকিউরিটির কারণে যারা হচ্ছে কি করে, আবল তাবল অনেক কিছুই করে, যেটাই লাভ হবে সেটাই করে, মনের ইচ্ছেটাকে ভ্যালুস দেয় তারা, এবং সেটার কোনো স্পেসিফিক কোনো ডিসিপ্লিন নেই। তারা না নিজেদের খাওয়ার কোনো নিয়ম আছে, না ঘুমানোর কোনো টাইম আছে, না তাদের সেখানে কাজের কোনো ধরন আছে, না কোথাও তাদের লাইফস্টাইল আছে, কিছুতেই কিছু নেই তাদের। তো সেই মানুষগুলোকে ক্যাচ করেছে তারা।
তাদের হাতে মোবাইল ধরিয়ে দিয়েছে আজকের দিনে। তো তাদের হাতে মোবাইল ধরিয়ে দিয়ে কি করেছে, তাদেরকে ওটা দেখিয়েছে সবার আগে, এবং তাদের হাতে ওটা তাদেরকে এবং তারা যেহেতু নতুন নতুন আইডিয়া প্র্যাকটিস করতেই পারে, তো কাজেই তুমি একটা কিছু পুট করে দিলে সেটা সবার আগে ওদের কাছেই পৌঁছবে, তোমার কাছে পরে আসবে, সেটা আসবে না। এবং তোমরা নিশ্চয়ই নোটিশ করেছো এই জিনিসটা, নিশ্চয়ই নোটিশ করেছো এই জিনিসটা, যে যতগুলো ভিডিও তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখো, সবগুলোই কিন্তু লাখ কোটি ভিউ অলরেডি হয়ে গেছে, তারপর তোমার কাছে আসছে। সেটা নিশ্চয়ই এটা নোটিশ করেছো আজ পর্যন্ত, যে লক্ষ কোটি ভিউ অলরেডি হয়ে গেছে সেটার, তারপরে তোমার কাছে আসছে। তার মানে এটা বুঝতে হবে যে তুমি তোমার যে বাউন্ডারিটা তৈরি করেছো, তো সেই বাউন্ডারিটার আইডিওলজির যে বাউন্ডারি বা কাজের যে ধরন, সেইটাতে তুমি একটা স্ট্রং পজিশনে আছো, অত সহজেই সে বেড়াজাল ভেদ করতে পারে না। তাহলে ওই 1 লক্ষ বা 1 কোটি মানুষ তারা আগে দেখে নিয়েছে, তাদের পছন্দের জিনিস ছিল, সেটা হতে পারে একদিক থেকে, এবং অন্য দিক থেকে হতে পারে যে তারা সবসময় নতুন নতুন কিছু দেখতে পছন্দ বোধ করে, নতুন কিছু সবসময় এইরকম ভ্যালুস দেয়, তার কারণ তারা সবসময় নিজেদের উন্নতি করতে চায়। তো ওদের কাছে আগে ওটা কি পৌঁছেছিল ওই কারণে, কারণ সে দরজাটা খুলে রেখেছিল, নতুন কিছুকে ওয়েলকাম করেছিল, তাহলে ওর কাছে সেটা পৌঁছেছে, এবং ওর মতো লক্ষ কোটি মানুষের কাছে যখন পৌঁছে গেছে, তখন এটা কিন্তু অটোমেটিক তোমার কানে চলে আসবে, মানে এটা তুমি আটকাতে পারবে না। আশেপাশে লক্ষ কোটি মানুষ যখন কথা বলছে, তখন তোমার বাউন্ডারির মধ্যে থেকে কেউ না কেউ কথাটা সেটা শুনবেই, তার একটা লিঙ্ক থাকবেই সেখানে, হিউম্যান ইন্টারাকশনস, এটাকে বলা হয় নোট বলা হয়, এগুলোকে ইন্টারনেটের ভাষায় এগুলোকে নোট, এনওডি নোট বলে এটাকে কনসিডার করা হয়, ইন্টারনেটের নোট বলা হয় এগুলো। কিন্তু সেই নোটে তুমি কিন্তু ঢুকে যাবে, সেই নোটটাকে কিন্তু ভেদ করে যাবে, সে ভেদ করে তোমার নেটওয়ার্কের মধ্যে সে ঢুকে যাবে, যেমনি ঢুকে গেল তোমার কানে এবার আসবেই। তো তুমি দেখো, আমি আশা করছি যে ভিডিওগুলো আমি দেখি তোমরাও দেখেছো, সেই ভিডিওগুলো অনেকেই, রানু মণ্ডলের কথা বললাম তোমরাও দেখেছো, বাদাম কাকুর কথা বললাম তোমরাও দেখেছো, শুনেছো। কেউ আছো এখানে দেখোনি? হাত তোলো দেখি। দিলীপ ঘোষের গরুর দুধ থেকে সোনা বের করার যে ভিডিও, তোমরা আছো কেউ এখানে যে শোনোনি? কেউ নেই। তাহলে এই জিনিসটা বোঝো, কাকে ক্যাচ করে এরা এবং কাদের কাছে, এবং তারা নিজেরা যে ক্যাচ করছে, তা মানে ওরা যে ওদেরকে জোর করে খাওয়াচ্ছে সেটাও নাই। ওরা ওদের যাদেরকে খাওয়াচ্ছে, যারা খেলো, তারা তাদের নিজেদের ইকোনমিক, তাদের নিজেদের চরিত্রগত কারণে বা তাদের নিজেদের যে আইডেন্টিটি, সেইটার কারণে তারা ওটাকে খাবেই, এবং ওরা খেয়েছে বলে ওই জিনিসটা তোমার কাছে এসেও সেটা পৌঁছবে ইজিলি। এখনই সেটা একটা বাউন্ডারি ক্রস করে যাবে, তোমার আশেপাশে মানুষগুলো সব যখন দেখে ফেলেছে, এবার তো তোমার কাছে সেটা তো তোমার বেড়াজাল তো ভেদ করবেই সেটা। তো স্বাভাবিক এই নিয়মেই সেখানে দেখবে তোমার কাছে এসে সেটা পৌঁছচ্ছে, স্বাভাবিক নিয়মে সে এসে পৌঁছচ্ছে। তো যখন টিচিং এর কথা বলছে, তখন টিচিং বলতে কোন টিচিং বোঝায় এটাও ভালো করে বুঝতে হবে। টিচার্স তো অনেক রকমেরই হয়, কেউ এইরকম ভাবে তোমাকে হয়তো ইন্টেলেকচুয়ালস লেভেলে বোঝাচ্ছে, আমি জানি না আমি কতটা ইন্টেলেকচুয়ালস হতে পেরেছি, বাট বোঝাচ্ছে তোমাকে। যার হয়তো ব্রেনের ক্যাপাসিটি আছে একটা বড়, সে নতুন নতুন কিছু আইডিয়া জেনারেট করতে পারে, সে নিজের থেকে তোমাকে ভালো কিছু দিতে পারে, তাহলে তুমি তো সেখান থেকে বেশি বেনিফিটেড হবে। তাহলে যেহেতু সেখান থেকে বেশি বেনিফিটেড হবে, তুমি তো তাকে ফলো করবে, তাহলে তার মেথডটা তোমার পছন্দ হবে। কিন্তু যে হয়তো দেখা গেল কিছুই পড়াতে পারে না, তুমি তো তার মেথড ফলো আপ করতে পারবে না, যে জাস্ট বাধা ধরা ইনফরমেশনই পড়িয়ে যাচ্ছে, এইরকম ভাবে থিওরাইজ করার কাজটা হয়তো ধরো না ইন জেনারেল করছে না আমার মতে, তো তুমি তো তাকে বেশি দিন ফলো করবে না। এটা নিয়ম, হিউম্যান বিং এর নিয়ম, এটা সে ফলো করবে না তুমি তাকে। তো তখন যখনই তুমি তাকে ফলো করবে না, তখন কি হবে? তখন ও কাজটা যদি না করতে পারে, তাহলে ওর কাজটা কেউ এসে করে দেবে। কে করবে ওর কাজটা? অফকোর্স সেখানে এসে মেশিন করে দেবে, মেশিন ওই তৈরি করে রেখেছে ওই রকম ভাবে, বা হচ্ছে টাইম টু টাইম সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওইভাবেই নিজেকে ডেভেলপ করছে। তার মানে আমি যেটা বোঝাতে চাইছি, যে যাদের স্কিলস খুব লো, যাদের স্কিলস খুব একেবারে বিলো স্ট্যান্ডার্ড, যারা নিজেকে টাইম টু টাইম চেঞ্জ করছে না, যারা নতুন নতুন স্কিলস শিখছে না, যারা নতুন নতুন আইডিয়া নিয়ে চর্চা করছে না, নতুন আইডিয়া নিয়ে পড়াশোনা করছে না, নতুন ভাবনা নিজের মধ্যে ইনপুট করছে না, তো তারা তো ইনফরমেশনের দিক থেকে পিছিয়ে পড়বে। তারা যখন ইনফরমেশনের দিক থেকে পিছিয়ে পড়বে, তারা নতুন নতুন আইডিয়া জেনারেট করার জায়গা থেকেও পিছিয়ে পড়বে। তো তারা যখন পিছিয়ে পড়বে, তখন স্বাভাবিকভাবে তাদেরকে রিপ্লেস তো মেশিনই এসে করবে, স্বাভাবিক কথা। আজকে ক্লাসে অ্যাটেন্ডেন্সের সংখ্যাটা কমে গেছে, তার কারণ সবার ক্লাস করে না। অনেকে, যেমন যাদবপুরে একটা টেন্ডেন্সি দেখেছি যে স্কলারদের ক্লাসটি স্টুডেন্টরা করে না বেশিরভাগে। আমার ক্লাসে তাও থাকে, পোস্টডক স্কলার বলে হয়তো হতে পারে 35-40 জন থাকে, বাকিদের নাকি 5 জন 6 জন 1 জন 2 জন করে আসে। এবং অনেক প্রফেসরেরও ক্লাসে থাকে না। কেন থাকে না? কারণ ওরা যেভাবে পড়ায় এবং যা পড়ায়, ওগুলো এর থেকে বেটার কিছু তারা গুগলে পেয়ে যায়। তো কেন যাবে ক্লাসে? সাধারণ হিসাব।
যাবে না। তাহলে ওদেরকে কারা রিপ্লেস করে দিয়েছে? ওদেরকে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিপ্লেস করে দিয়েছে, চ্যাট জিপিটি বা গুগল তাদেরকে রিপ্লেস করে দিয়েছে। তাহলে ওই যে বিলো স্ট্যান্ডার্ড স্কিল, সে বিলো স্ট্যান্ডার্ড স্কিলসটাকে কিন্তু ইন্টেলিজেন্স রিপ্লেস করে দিতে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিপ্লেস করে দিয়েছে। কিন্তু কোনটাকে রিপ্লেস করতে পারবে না? যেটা আমি বলছি, হয়তো আমি যদি তোমরা যদি ফিল করো যে না আমার সেখানে কিছু আছে, অ্যাটলিস্ট থিঙ্কিং লেভেলে কিছু পাওয়ার আছে, বা আমার থেকে যারা সিনিয়র প্রফেসর তাদের ক্লাসে ভর্তি হয়ে থাকে, সেখানে 50 জন 60 জন করে স্টুডেন্ট সেখানে প্রেজেন্ট করে, 72 জন 76 স্টুডেন্টের মধ্যে সেখানে দেখবে, সেখানে থার্ড ইয়ারে দেখেছি আমি 76 স্টুডেন্টের মধ্যে প্রায় সেখানে 50 জনের উপরে স্টুডেন্ট থাকে। কেন? তার অন্যতম কারণ হচ্ছে যে তাদের অভিজ্ঞতা, তাদের কাছে নতুন কিছু জেনারেট করার তাদের ক্যাপাবিলিটি আছে। তো সেই জায়গাটা তাদেরকে কিন্তু ওই পজিশনটি ধরে রাখতে সাহায্য করছে, এবং তার লেবারের কখনো পতন ঘটবে না, সে টাইম টু টাইম নিজেকে চেঞ্জ করছে। যদি এটাও সত্য কথা নেই যে সে সারা জীবন ওই পজিশনে থাকবে, তার বয়সের তো একটা লিমিটেশনস আছে, তার শরীর তার সঙ্গ দেবে না, এবং তার অ্যাক্সিডেন্টও কিছু হতেই পারে। তো সেই কারণে হয়তো তার মধ্যে নতুন কিছু ইনফরমেশন আসার যে প্রবাহ সেটা বন্ধ হয়ে যেতে পারে। তো ফলে সে স্বাভাবিক নিয়মে সে বিশেষ কিছু করতে পারবে না। নতুন কিছু না করতে পারলে স্টুডেন্টরা তার কাছে ক্লাসেও তো সে মানে নতুন কিছু পড়াতে না পারলে, নতুন রকম দৃষ্টিভঙ্গি দিয়ে বোঝাতে না পারলে, ওদের মতো করে বোঝাতে না পারলে স্বাভাবিক ওদের কাছেও আর গিয়ে পড়বে না। তাহলে যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে ইন জেনারেল এটা বুঝে নাও যে এক্সিস্টিং এই যে সোসাইটি, এই সোসাইটির মধ্যে তাদেরকে গিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাটাক করবে, নেগেটিভ একটা কনসিকুয়েন্স তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে যাদের স্কিলস বিলো স্ট্যান্ডার্ড, যারা নিজেকে বদলাচ্ছে না, যারা টাইম টু টাইম চেঞ্জ করছে না নিজেকে, তাদেরকে গিয়ে অ্যাটাক ক্যাচ করবে। কিন্তু তাদেরকে ক্যাচ করতে পারে, এক্সিস্টিং সোসাইটির কথা বলছি, যে তাদেরকে ক্যাচ করতে পারবে না যারা ইন্টেলিজেন্সের থেকে আরো অনেক বেশি ইন্টেলিজেন্স নিজের মধ্যে রাখার চেষ্টা করে বা আছে, তাদেরকে গিয়ে রিপ্লেস করতে পারবে না, এতটা সহজে পারবে না, পারলেও এতটা সহজে পারবে না, টাইম লাগবে। এবং ইনফ্রাস্ট্রাকচারের অনেকেই বললাম আইডিওলজির একটা, শিক্ষকতার একটা আইডিওলজি আছে, ইনস্টিটিউশনাল একটা নর্মস আছে, সেই নর্মসের মধ্যে বলা হয়েছে 75% অ্যাটেন্ডেন্স রাখতেই হবে, তো বাধ্য হয়ে কি ক্লাস তো করবেই তারা। সো ইনস্টিটিউশনাল যে নর্মস, ইনস্টিটিউশনসের যে নর্মস, সেই নর্মস গুলো আলটিমেটলি তাদেরকে বাধা দেবে, সেই ইন্টেলিজেন্সকে ঢুকতে দেবে না অত সহজে। তো স্বাভাবিক নিয়মে দেখবে যে তারা টিকে যাবে, যারা সুপিরিয়র তারা টিকবে, সার্ভাইভ করতে পারবে, কিন্তু বাকিরা পারবে না, হারিয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে ইন জেনারেল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি শিক্ষকতার এই পেশার মানুষদেরকে কি রিপ্লেস করতে পারবে? আমি বলি না, পারবে না। কেন পারবে না? তার কারণ আজকে যেটা বললাম শুরুতেই, তোমাদের প্লেটোর কথা দিয়ে শুরু করেছিলাম যে পঞ্চ ইন্দ্রিয়ের আমাদের একটা সেন্স অর্গানের আমাদের একটা লিমিট আছে, কিন্তু মনের যে ইয়েটা সেন্সটা, সেটার কোনো লিমিট নেই, সেটা কোনো লিমিট নেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যা ইনফরমেশন দেবো সেটার ভিত্তিতে সে সেখানে ইন্টেলিজেন্সের কাজ করবে, তারপর তার কোনো ক্যাপাসিটি নেই, তার নিজস্ব মন বলেই তো কিছু নেই। তো যেহেতু তার মন বলে কিছু নেই, তার ভাবনাও নেই, নিজস্ব ভাবনা নেই, পুরোটাই আর্টিফিশিয়াল। তাহলে যার ভাবনা আছে তাকে রিপ্লেস করা ইন জেনারেল সহজ হবে না। একটা প্রজন্ম সেখানে ধাক্কা খেতে পারে, প্রথম দুটো প্রজন্ম ধাক্কা খেতে পারে, সবাই ধাক্কা খাবে না। এবং দেশ ভেদে যদি এই জিনিসগুলো দেখার চেষ্টা করো তাহলে এটা দেখবে যে যে সমস্ত দেশগুলিতে ইনফরমেশন প্রচুর, ইনফরমেশনের দিক থেকে তারা অনেক রিচ, সম্পদের দিক থেকে অনেক রিচ, নেটওয়ার্কের দিক থেকে অনেক রিচ, তো তাদের দেশের দেখবে ভবিষ্যৎ প্রজন্ম দেখবে অনেকটা ইন্টেলেকচুয়াল হিসেবে জন্মগ্রহণ করে। মানে আমেরিকাতে যারা দেখবে আজকের দিনে মানে যারা গ্রাজুয়েশন করছে, এখানকার পিএইচডি স্টুডেন্টের মতো হয়তো তাদের হয়তো থিঙ্কিং লেভেল এতটাই তাদের হচ্ছে কিন্তু ক্যাপাসিটি এগিয়ে আছে, অর্থাৎ তাদের আইকিউ লেভেল যেটা বলতে চাইছি, যে জেনারেশন তা অনেক এগিয়ে আছে, তারা জেনারেশন হিসেবে তারা অনেক এগিয়ে আছে। সো ওদের লেভেলের সাথে আমাদের লেভেল ম্যাচ করবে না, সো ওরা টিকতে পারবে, আমরা পারবো না। এই জায়গাটা তো ওইটাই বলার চেষ্টা করছি যে ইন জেনারেল যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মনের একটা আনলিমিটেড ক্যাপাসিটি আছে। তো এই মনের আনলিমিটেড ক্যাপাসিটি থাকার ফলে সে হচ্ছে কি অগাধ ভাবনাশীল হতে পারে এবং নতুনত্ব তৈরি করতে পারে। এবং মানুষের হাতে যতদিন এই পলিটিক্যাল পাওয়ারটা থাকবে, পলিটিক্যাল পাওয়ার, দ্যাট মিন রাইট টু ভোট, রাইট টু কন্টেস্ট ইলেকশন, এই পাওয়ারটা যতদিন থাকবে, যেটা ম্যানুয়েল ক্যাস্টেল বলেছেন, ততদিন যাই ইন্টেলিজেন্স আসুক না কেন হিউম্যান বিংকে রিপ্লেস করতে পারবে না। রিপ্লেস করতে পারে কিন্তু কখনো হিউম্যান বিংকে দাস বানাতে পারবে না, বরং হিউম্যান বিংয়ের দাস হয়ে থাকতে হবে। রিপ্লেস করাটা গুরুত্বপূর্ণ নয়, রিপ্লেস করতেই পারে, যে মানুষের কাজগুলো তারাই করে দিচ্ছে, কিন্তু যেটা বোঝাতে চাইছি রিপ্লেস করাটা ভুলও নয়। যদি রিপ্লেস করছে হোক না, করুক, আমি যদি আমার কাজটা যদি কেউ এসে করে দিচ্ছে করুক, কিন্তু টাকাটা আমার পকেটে ঢুকছে কিনা
উনি কাজ করছেন আর তার কাজের মেশিনটা এসে কাজটা করে দিচ্ছে, আর সেই কাজের ফলে আমার পকেটে টাকা ঢুকছে কিনা সেটা গুরুত্বপূর্ণ, সেটা ভালো করে বুঝতে হবে। রিপ্লেসমেন্টটা এখানে প্রবলেম নয়। প্রবলেমটা তার মানে কোথায়? প্রবলেমটা হচ্ছে যে আমি সেই রিপ্লেসমেন্টের লাভটা তুলতে পারছি কিনা, ফায়দাটা তুলতে পারছি কিনা, সেইটা প্রবলেম। অর্থাৎ যেটা বোঝাতে যায় সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশনস অফ ওয়েলথ, ডিস্ট্রিবিউশন অফ ইন্টেলিজেন্স, এইটা প্রপার হচ্ছে কিনা এটা ভালো করে বুঝতে হবে। পলিটিক্যাল পাওয়ার মানুষের হাতে যতদিন থাকবে, ভোটিং রাইটস যতদিন থাকবে, রাইট টু কন্টেস্ট যতদিন থাকবে, কন্টেস্ট ইন দ্য ইলেকশন যতদিন থাকবে, ততদিন এগুলোকে কেড়ে নেওয়া পসিবল হবে না। এবং ইতিহাস বলছে এবং বর্তমানও বলছে যে টাইম টু টাইম এই পলিটিক্যাল পাওয়ার্স গুলো মানুষের বৃদ্ধি পেয়েছে এবং মানুষের রাইটস গুলোও কিন্তু বৃদ্ধি পেয়েছে। আজকে যেমন ইন্টারনেট এক প্রকার ধরে নাও হিউম্যান রাইটস এর আন্ডারে, ফান্ডামেন্টাল রাইটস হিসেবে কনসিডার হয়। একটা সময় তো ইন্টারনেট, আজ থেকে 10 বছর আগে চলে যাও না, ইন্টারনেট বলে বিশেষ কিছু শব্দ প্রচলিতই ছিল না। 15 বছর আগে চলে যাও, ছিলই না এগুলো, এত শব্দ প্রচলিত। কিন্তু আজকে ফান্ডামেন্টাল রাইটস এর আমব্রেলায় চলে এসেছে। তার মানে কি? মানে ডিস্ট্রিবিউশনটা হয়েছে, তার মানে এটা প্রপার যে সবাই এটা উপভোগ করার অধিকার পাবে তারা। এটা কিভাবে হলো? না আমাদের কাছে ভোটিং রাইটসটা আছে বলে আমরা এটা করতে পেরেছি, এটা আমরা পারবো। সো হিউম্যান বিংকে ইন জেনারেল রিপ্লেস করা এতটা সহজ হবে না। একটা দুটো প্রজন্ম ধাক্কা খেতে পারে, ডিস্ট্রিবিউশনসটা গন্ডগোল করে দিতে পারে তারা, সম্পত্তিবানদের আরো একটুখানি সম্পত্তিবান বানিয়ে দিতে পারে, গরিবদের আরো একটুখানি গরিব বানিয়ে দিতে পারে, বাট লং রানে এটা কিন্তু পসিবল হবে না। লং রানে যেটা হবে সেটা হচ্ছে যে ইন্টেলিজেন্স মানুষের দাসত্ব করবে এবং তার যে প্রপার ডিস্ট্রিবিউশন সেটা পলিটিক্যাল রাইটস এর কারণেই কিন্তু স্বাভাবিক একটা নিয়মেই হবে। এবং এখনকার দিনে যেমন দেখতে পাচ্ছ যে মহিলাদের ভোট বলে, মহিলাদের তো অধিকার বলে কিছু ছিলই না, এখন তাদের ভোটিং রাইটস কনসিডার হচ্ছে। তাদের লক্ষ্মীর ভান্ডার না দিলে তারা ভোট দেবে না, এটা এখন বিবেচনায় আসছে। যারা টাকা দেবে তাদেরকে ভোট দেবে, এগুলো এখন গুরুত্বপূর্ণ হয়ে গেছে। অর্থাৎ তারা ইকোনমিক্যালি নিজেরা এখন কিন্তু খুব ভাইব্রেন্ট হয়ে গেছে, যে ইকোনমিক দিকটা তারা বিবেচনা করছেন। এতদিন 10 বছর আগে তো এগুলো ছিলই না। মমতা ব্যানার্জি আসার আগে তো এই মহিলাদেরকে ইকোনমিক্যালি কনসিডার করা হবে এটা তো ভাবাই হয়নি। মানে মহিলারাও যে একটা ইকোনমিক কন্ট্রিবিউশনস আছে এবং তারাও যে সেই কারণে তাদের নিজেদের শ্রমের অংশটুকু পাওয়া দরকার, লাভটুকু পাওয়া দরকার, এটা তো কেউ ভাবেনি কখনো। মমতা ব্যানার্জি এসে ধরে না এক প্রকার পশ্চিমবঙ্গের পলিটিক্সে যদি বলি, তো তিনি ভাবলেন, তো তিনি করছেন। তো মানুষের, তার মানে কি, মানুষের যে ভ্যালু, সে ভ্যালুটা তো বেড়েছে, মহিলাদের ভ্যালুটা তো বেড়েছে। ঠিক একই রকম ভাবে ইন্টেলিজেন্স আসবে, কিন্তু পলিটিক্যাল রাইটস থাকার ফলে তোমরা দেখবে টাইম টু টাইম পরিবর্তন হবে। এবং ভয় পাওয়ারও কিছু নেই। মানুষ, মেশিন হয়তো এসে হয়তো অনেক কাজের রিপ্লেসমেন্ট করে দেবে, কাজগুলো হয়তো তারা অনেক কিছু করে দেবে, কিন্তু অনেক নতুনত্ব কিন্তু তৈরি হবে, অনেক নতুনত্ব তৈরি হবে, যেগুলোতে তারা রাতারাতি সেগুলো করতে পারবে না, সেগুলো মানুষই করবে, সেগুলো তারা রিপ্লেস করতে পারবে না, এটা সম্ভব নয়। কাজেই যে ফিয়ারটা তৈরি করা হয় পপুলিস্ট এই যে মিডিয়ামগুলো, সোশ্যাল মিডিয়ার মতো মিডিয়ামগুলো, যে ভয়টা তৈরি করা হয় তোমাদের মধ্যে, আমাদের মধ্যে, যে রিপ্লেস করে দেবে, খেয়ে নেবে, এই হবে, ওই হবে, হেন হবে, তেন হবে, সব ভুল কথা, ফালতু কথা এগুলো সব। ইতিহাসের দিকে তাকিয়ে দেখো, এই ভুলটা, এই ভয়টা মানুষকে নিয়েও করতো, যারা একটা আগে আমাদের দাসত্ব করছে তারা আজকে স্বাধীনতা পেয়ে গেছে, স্বাধীনতা পেয়ে যদি যায় তাহলে তো তারা আমাদেরকে দাস বানিয়ে ফেলবে। কিন্তু আদৌ কি সেটা হয়েছে? কেউ কাউকে দাস বানাতে পারেনি, বরং সকলে স্বাধীনতা লাভ করেছে। অর্থাৎ এটা উইন উইন সিচুয়েশন, সকলে স্বাধীনতা বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, যার কাছে কোটিপতি, যার কাছে সব সম্পত্তি ছিল, তার সম্পত্তির সংখ্যাটা হয়তো কমে এসেছে কিছুটা, তার মানে এই নয় যে তাকে দাস বানানো হবে। এবং সম্পদ নতুন নতুন রকম ভাবে বাড়তেই আছে, ইকুয়ালিটি জেনারেশনের দিকে সোসাইটি এগিয়ে যাচ্ছে। তো কাজেই ভয় পাওয়ারও কিছু নেই যে খেয়ে ফেলবে কি খেয়ে ফেলবে না। শিক্ষকতার পেশা বন্ধ হয়ে গেলে অনেক পেশা নতুন নতুন জেনারেট হবে। রিসার্চের পেশাটা ওপেন হয়ে গেল। ভারতে রিসার্চ বলতে কিছু নেই, ছিলই না, এখনো নেই। রিসার্চ বলতে কিছু ছিলই না, নেই। যেমন উন্নত দেশগুলো রিসার্চ বলতে একটা বিশাল বড় ফিল্ড তারা বোঝে, সেখানে তাদের জিডিপির দেখবে 6% তারা সেখানে কন্ট্রিবিউট করে রিসার্চে। আমাদের দেশে এখনো সেটা সবে 2%। রিসার্চের ক্ষেত্রে আমাদের সেই কন্ট্রিবিউশনসটা মাত্র আমাদের 2%, মানে আমাদের এডুকেশনে যেটা দেওয়া হয় তার 2%, জিডিপিরও নয়। এডুকেশন সেক্টরকে যে কন্ট্রিবিউশনসটা দেওয়া হয়, যে ইনভেস্টটা করা হয়, তার 2% রিসার্চের ক্ষেত্রে ইনভেস্ট করা হয়। কিন্তু বিজ্ঞানীরা তো বলছে যে রিসার্চে ইনভেস্টমেন্টটা বাড়াতে হবে, নইলে আমরা উন্নত দেশগুলোর সঙ্গে বা অন্য দেশগুলোর সাথে কম্পিটিশনে আসতে পারবো না। তার মানে এটা পরিষ্কার, এবং সরকার এটা দেখলামও আমরা যে এবারের বাজেটে যে ইনভেস্টমেন্ট বাড়িয়েছে রিসার্চের ক্ষেত্রে। তাহলে সম্ভাবনা কোথায় তৈরি হচ্ছে আর কোথায় বন্ধ হচ্ছে এটা বুঝতে হবে।
যে একটা দরজা যখন বন্ধ হয়ে যায় তখন আরেকটা দরজা তৈরি হয়, একটা দরজা যখন বন্ধ হয়ে যায় তখন আরেকটা দরজা খুলে যায়। তাহলে সেই দরজা দিয়ে তোমাকে প্রবেশ করতে হবে, এইটা ভালো করে বুঝতে হবে। এই দরজায় প্রবেশ করার জন্য তোমাকে নিজেকে যোগ্য হতে হবে, নিজেকে যোগ্য করতে হবে। আর এই কারণে তোমাকে আপডেটেড মানুষগুলোর সঙ্গে থাকতে হবে, তোমার নেটওয়ার্কটা জুড়তে হবে যারা সোসাইটির এলিটস তাদের সাথে, কারণ এলিটরা এগুলোকে কন্ট্রোল করার পজিশনে আছে। এলিটদের সাথে তোমাকে জুড়তে হবে, ইন্টেলেকচুয়ালস এলিট হতে পারে, মিডিয়া এলিট হতে পারে, টিচিং এর এলিট হতে পারে, রিসার্চের এলিট হতে পারে, ফিল্মের এলিট হতে পারে। বিভিন্ন সেক্টরে যারা এলিট আছে, এলিট এবং সাব এলিটস যারা আছে তাদের সাথে তোমাকে মিশতে হবে, তাদের কাছ থেকে তুমি এটা পাবে। তো এই কারণে তোমরা এখন স্টুডেন্ট হিসেবে এটা তোমাদের করতে হবে যে তোমাদেরকে তাদের সাথে মিশতে হবে যারা এই খবরাখবরগুলো নিয়মিত রাখে, বাস্তবতা বোঝে, যারা এগুলোকে অপরচুনিটিতে নিজেকে বদলে ফেলতে পেরেছে, অপরচুনিটি হিসেবে কাজে লাগাতে পেরেছে, তাকে অ্যাটাক করতে দেয়নি বরং সে ওটাকে ব্যবহার করেছে নিজেদের ফায়দা হিসেবে। এইগুলো ভালো করে বুঝতে হবে। তাহলে তোমাকে বুঝতে হবে যে এখন টিচিং এর প্রফেশন যখন আমরা দেখতে পাচ্ছি যে খুব একটা যখন বেনিফিশিয়াল হচ্ছে না, সরকারের ইনভেস্টমেন্ট সেখানে কমছে, কারণ সেখানে মেশিন এসে গেছে, রিপ্লেসমেন্ট হচ্ছে, তখন তোমাকে ফোকাস করতে হবে তাহলে নতুন দরজা রিসার্চে খুলছে, সেইখানে তোমাকে নিয়ে আসতে হবে। আমি বলছি না তার মানে যে তোমার টিচিং প্রফেশনটা ছেড়ে দাও বা নেট সেট পড়াশোনা করবে না, না, নেট সেটটা প্রয়োজনীয় হবে, কারণ এটা একটা আলটিমেট কিন্তু একটা বড় ধরনের কোয়ালিফিকেশন হিসেবে কনসিডার হবে আগামী দিনে। তো সেটা করতে হবে, কারণ এত বড় একটা সিলেবাস, এত বিষয় তোমাকে সেখানে পড়ানো হচ্ছে, হলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং তোমার তৈরি করার চেষ্টা হচ্ছে, তোমার একটা মিনিমাম কোয়ালিফিকেশন হিসেবে কনসিডার হবে। রিসার্চের ক্ষেত্রে যেমন এটা একটা মিনিমাম কোয়ালিফিকেশন হয়ে গেছে, ঠিক মিনিমাম কোয়ালিফিকেশন হিসেবে এটা কনসিডার হবে। ছিল না তো, রিসার্চ করার জন্য তো আমাদের নেট পাস করতে হতো না, কিন্তু করে দিল তো। তার মানে যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে এটা একটা মিনিমাম কোয়ালিফিকেশন তোমাকে অর্জন করতেই হবে, তার জন্য তোমাকে এই বিষয়গুলো স্টাডি করতেই হবে। সেখানে এবার যদি টিচিং এর প্রফেশনটা তুমি পেয়ে গেলে ভালো, না পারলে তোমাকে নিজেকে পরিবর্তন করতে হবে, ধীরে ধীরে আরো অন্যান্য নতুন বিষয়গুলো নিজের মধ্যে অ্যাকোমোডেট করতে হবে। ডিফিকাল্ট নয়। তোমার উদ্দেশ্য তো পড়ানো নয়, তোমার উদ্দেশ্য ওই মেথডে হয়তো তুমি সেখানে একটা এনজয় পাও, হয়তো সেখানে তোমার ইজি হয় হয়তো প্রসেসটা, কিন্তু একটু স্কিলস গুলো শিখে নিতে পারলে, মানে আমরা যেটা ইজিলি পারি সেটাতেই আমরা মজা পাই। তো টিচিংটা আমরা ইজিলি পারি, কষ্ট কম করতে হয়, বাড়িতে বসে পড়তে হয়, তারপর গিয়ে পড়াতে হয়। তো ফলে আমরা এখানে কিন্তু ইজিলি কি করতে পারছি, ইজিলি আমরা এখানে এটাকে পছন্দের একটা সেক্টর হিসেবে কনসিডার করি, পছন্দের একটা এরিয়া হিসেবে কনসিডার করি। একই রকম ভাবে তুমি যখন রিসার্চের মেথডগুলো শিখে যাবে, কিভাবে রিসার্চ করা হয়, কোন কোন সেক্টরে রিসার্চ হচ্ছে, কোন কোন সেক্টরে রিসার্চ হচ্ছে না, কোন কোন সেক্টরে রিসার্চের খুব ভ্যালু আছে, কোন কোন বিষয়গুলো নিয়ে রিসার্চ করা যেতে পারে, কাদের সাথে রিসার্চ করা যেতে পারে, কারা ভালো পজিশনে আছে, কোন ইনস্টিটিউশনস গুলো থেকে করা যায়, কি টপিক হলে ভালো হয়, কিভাবে করলে ভালো হয়, কিভাবে রিসার্চটাকে সাইন্টিফিক লেভেলে ডেভেলপ করতে হবে, এই আন্ডারস্ট্যান্ডিং গুলো যখন তোমার মধ্যে চলে আসবে, ডিফিকাল্ট নয়। তখন তোমার পকেটে টাকা আসবে, তোমার স্টেটাস হবে, তোমার নাম হবে, যশ হবে, খ্যাতি হবে, এটা আমি তোমাকে বলতে পারি। তো আমি এই জিনিসগুলো নিজের চোখে দেখছি। আমি যেখান থেকে শুরু করেছিলাম, আমি হ্যারিকেন বা ললঠন যেটাকে তোমরা বলো, সেখান থেকে শুরু করেছিলাম, আর আজকে আমার ঘরে হয়তো দেখবে মানে 10টা লাইট জ্বলছে, ফ্যান চলছে, এই জায়গায় এসে পৌঁছেছি। কম্পিউটার আছে, 3-3.5 লাখ টাকার এখানে দেখবে প্রজেক্ট জিনিসপত্রই আছে, মানে জাস্ট মেশিনারি শুধু আছে 3 থেকে 3.5 লাখ টাকার সেখানে মেশিনারি তোমরা পাবে। এগুলোকে বেস করে এখনকার দিনে, এবং সে সব আমার নিজের উপার্জন, একটা আমাকে কেউ দেয়নি। এবং আজ যেটা তোমাদের বললাম যে একটা সময় আমার কলেজে, মানে আমি কলেজে অ্যাডমিশনই পাচ্ছিলাম না, এতটা রেজাল্ট আমার খারাপ হয়েছিল, কিংবা বলতে পারো যে সেখানে কম্পিটিশন ছিল। আজকে গিয়ে বা কলেজে আমি ক্লাস করারও সেখানে মানে ক্লাস করার মতো অপরচুনিটি পাইনি, যেখানে পড়ে গেছি অ্যাডমিনিস্ট্রেশন এতটাই খারাপ যে সেখানে টিচার ছিলেন, ক্লাস হতো না। তো এতটা খারাপ সিস্টেম থেকে উঠে এসেছি বলতে পারো। কিন্তু আজকে দেখো একটা নতুন এক্সপিরিয়েন্স হলো যে আজকে একটা কলেজে গিয়ে আমি লেকচার দিয়ে আসলাম, ইনভাইটেড লেকচার, তাও আবার যেখানে 15 বছর 20 বছরের সিনিয়র মানুষদের ডাকে, সেখানে তাকে না ডেকে আমাকে ডেকেছে। তার মানে নিশ্চয়ই কিছু দেখতে পেয়েছে আমার মধ্যে, মানে এটাই আমাকে বোঝাতে হবে নিজেকে, নিশ্চয়ই আমার মধ্যে তার মানে কিছু পোটেনশিয়ালিটি আছে, দেখতে পেয়েছে তারা ফিল করেছে, তাই আমাকে ডেকেছে। আমি তাদেরকে স্যাটিসফাইড করিয়ে আসলাম। অ্যাটলিস্ট আমি যেহেতু আমার মধ্যে আছে, তাই তারা তো স্যাটিসফাইড হবেই। সবসময় হবে বলছি না, কিন্তু হ্যাঁ মেজরিটি তো তাই, মেজরিটি অফ টাইমস তো সেটাই হবে। তো স্যাটিসফাইড হবে তারা, তো হয়েছে, তারা ডেকেছে, আমি গিয়ে লেকচার দিয়ে এসেছি, তারা লাভবান হয়েছে সেখান থেকে।
তাহলে এই যে জার্নিটা, আমার জার্নি দিয়ে আমি তোমাদেরকে বোঝাতে পারি, আমি অন্য কারো বলবো না, এটা আমি অহংকার নয়, বরং আমি এটা বলবো যে সাধারণ একটা কথা আমার কাছে। অহংকারের পর্যায়ে আমি এখনো যাইনি এবং যাবেও না কোনোদিন, বাট আমি সাধারণ একটা কথা বলতে পারি যে এইভাবে নিজেকে যদি বদলে নিতে পারো, তোমার আসল উদ্দেশ্য যেটা, সেই উদ্দেশ্যটা তোমার ব্যাঘাত ঘটবে না। তো টিচিং শুধু নয়, যে কোনো ফিল্ডে এবার এই পার্টিকুলার থিমটাকে, যেই কথাগুলো তোমাদের বললাম, এই থিওরিগুলোকে ওখানে অ্যাপ্লাই করো, বেসিক আইডিয়া তোমরা পেয়ে যাবে যে কি হতে যাচ্ছে এবং কিভাবে পরিবর্তন ঘটছে এবং কিভাবে নতুন দরজা খুলছে। পুরনো দরজা বন্ধ হলেও, কমপ্লিটলি বন্ধ হয়নি এবং হবেও না কোনোদিন, কিন্তু হলেও কিছুটা অংশ হয়তো এখানে হয়তো বন্ধ হলেও নতুন অনেক দরজা খুলেছে, যেটা হয়তো তুমি দেখতে পাচ্ছ না তোমার চোখ দিয়ে, সেইটা দেখার চেষ্টা তোমাকে করতে হবে। এটা ভালো করে বুঝতে হবে। এইটা যদি বুঝে নিতে পেরেছো, সময়ের সাথে সাথে যদি নিজেকে চেঞ্জ করতে পেরেছো, তাহলেই দেখবে এগুলো বোঝাটাও ডিফিকাল্ট নয়, এগুলো নিয়ে পড়ানোটাও ডিফিকাল্ট নয়, এগুলো নিয়ে নতুন ভাবনা চিন্তা করাটাও ডিফিকাল্ট নয়, গবেষণা করাটাও ডিফিকাল্ট নয়, এবং নিজেদের যে উদ্দেশ্য, যে নিজের লিভিং স্ট্যান্ডার্ড, নিজের স্টেটাস মেনটেন করাটাও ডিফিকাল্ট নয়। এই কথাগুলোই আমি তোমাদেরকে বলতে পারি। সহজ হিসাব, সাধারণ কথা। বোঝাতে পেরেছি? কে জিজ্ঞেস করেছিল কোয়েশ্চেন্সটা? আমি স্যার। হ্যাঁ স্যার, ভালো বুঝতে পেরেছি একদম স্যার। বাকিরা? তানিয়া, কিছু বুঝতে পারলে যেটা বললাম? অনেকেই বেরিয়ে গেছে। দীপিকা দাস, মামুন, ঠিক আছে, সব বোঝা গেছে তো? হ্যাঁ স্যার, দারুণ হলো, দারুণ বুঝলাম, দারুণ। সোহিনী, হ্যাঁ স্যার, ঠিক আছে। ময়ূরাক্ষী, ঠিক আছে? হ্যাঁ স্যার, খুব ভালো বোঝা যাচ্ছে, মানে অনেকটা ব্রড আইডিয়া পেলাম, এতটা ব্রড আইডিয়া ছিল না ব্যাপারটা নিয়ে, অনেকটা ব্রড আইডিয়া পেয়েছি। হুম, তো হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এইভাবে বোঝার স্যার চেষ্টা করো। বলছি যে এআই এর আগে যেরকম ইকোনমিক্যাল ডাইভার্সিটি হতো, এখন এআই এর যুগে ইন্টেলেকচুয়াল ডাইভার্সিটি বেড়ে গেছে, মানে আপনি যা বললেন সেটা থেকে হুম যা বুঝলাম। হুম 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 কিন্তু সেটা লিমিট আছে, সেই লিমিটটা তোমাকে বুঝতে হবে যে কোথায় সে আটকে যাচ্ছে, তাহলে সেখান থেকে আমি শুরু করবো। তাহলে যেখানে সে আটকে যাচ্ছে সেখান থেকে আমি শুরু করব। এইটা বুঝে, যারা এটাকে বুঝতে পারে তারা জিনিয়াস, তারাই সার্ভাইভ করতে পারবে। বুঝতে পেরেছো? তারাই সার্ভাইভ করতে পারবে, যারা বুঝতে পারবে না তারা পারবে না। হ্যাঁ স্যার। আর সাবির, বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কালকের ক্লাসটা ভালো লেগেছে, আজকের ভালো ভালো লাগলো। ভালো লাগবে, লেগে থাকো, দেখবে আরো এমন এইরকম নতুন নতুন আইডিয়া পাবে যেগুলো তোমাদেরকে বাস্তবতার সাথে তোমাদের পরিচয় ঘটিয়ে দেবে। এবং হ্যাঁ একদম নতুন আইডিয়া পাচ্ছি, এগুলো বেশি ভালো লাগছে। হ্যাঁ, যাই হোক, লেগে থাকো। তাহলে আজকে এতটুকুই থাক, দেখা হবে পরে আবার আগামীকাল। আমি জেন্ডার পার্সপেক্টিভটা এবার তোমাদের শেষ করে আমি ওটা নেক্সট ক্লাসে পড়ানোর চেষ্টা করবো। ঠিক আছে, চলো, গুড নাইট। গুড নাইট স্যার।